presented by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাস্তাল এবং আমার সাথে আছে মাসুম। আর ঘড়িতে 11:59 বাজতেই শুরু হয়ে গেল ভূত এফএম। আর ভূত এফএম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যারা SMS করছেন এবং SMS পাঠানোর নিয়ম যে এখনো জানেন না, তাদেরকে বলি যে আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন। লিখে ফেলুন SHYOT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আজকে শোটা আনফর্চুনেটলি মিস করবেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি যে এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি এই শোটি আরো একবার শুনতে পারবেন। এবং সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040 এবং সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একটার পর একটা এপিসোড আপনাকে একটার পর একটা এপিসোড শোনার অপশন দেওয়া হচ্ছে এবং সেখান থেকে আপনার পছন্দের এপিসোডটা আপনি ইচ্ছা করলেই শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as they are called tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending a SMS. And SMS পাঠানোর নিয়মটি আমি বলছি, আপনি যদি ভূত FM এর এই টিউনটি এবং কলার টিউন হিসেবে অথবা মাই টিউন হিসেবে সেট করতে চান, তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস 92125 এবং এটা সেন্ড করুন 3123 নাম্বারে। এই হচ্ছে ঘটনা। এবং আমি যারা বললাম যে SMS পাঠাচ্ছেন তাদের SMS পাঠাবেন এবং আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। অনেকটা পথ আমরা পার হয়ে এসেছি আপনাদের সঙ্গে ভূত FM এর সাথে। এবং এখনো পর্যন্ত আপনাদের যে পরিমাণ রেসপন্স পাই, আপনারা যে পরিমাণ ইমেল পাঠান আমাদেরকে, যে পরিমাণ SMS পাঠান, অ্যামেজিং। এবং এটা আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না। অ্যান্ড আমার মনে হয় যে আগামী যে সমস্ত শোগুলো আমরা করবো আপনাদেরকে নিয়ে, সেই শোর জন্য আপনারা অনেক অনেক ঘটনা পাঠাবেন। আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসটি। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm. Anyways, আমরা প্রতি শোতেই যেভাবে আমরা শুরু করি সেরকম একটা ঘটনা দিয়ে আজকে শুরু করব। এবং এটি পাঠিয়েছেন এমন একজন যিনি আজকে এই মুহূর্তে আমাদের সাথে এখানে উপস্থিত থেকে সরাসরি আপনাদেরকে ঘটনাটা বলতে পারছেন না, বাট তিনি আমাদের ইমেল করেছেন এবং তার ইমেলটি ভালো লাগার জন্য আমি পড়ে শোনাচ্ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আশিক ইমতিয়াজ খুলনার দৌলতপুর থেকে বলছি। আমি শুরু থেকেই ভূত এফএম শুনছি। এখন যে ঘটনাটি বলছি তা আমার দাদির মুখ থেকে শোনা। আমার দাদির বাবা, অর্থাৎ আমার বাবার নানা, তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং তিনি মানুষের অনেক ধরনের সমস্যার সমাধান করতেন। একদিন পাশের এক গ্রামের একটি লোক স্বাভাবিকভাবে মারা গেল, কিন্তু তারপর থেকে শুরু হলো সমস্যা। ওই বাড়ির লোক একে একে মরতে শুরু করলো। ঘটনাটি বাবার কানে আসলো। তিনি বুঝতে পারলেন যে ওই বাড়িতে পুরুষকাল লেগেছে। তারপর তিনি ওই বাড়িতে গেলেন এবং ওই বাড়িতে 4 জন লোক জীবিত। তিনি তাদের সাথে কথা বললেন। তিনি বললেন, তোমাদের বাঁচার একটা উপায় আছে। উপায়টি এরকম, গভীর রাতে ওই বাড়ির 4 কোণায় 4 জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেবেন। আর ওই সময় প্রথমে যে মারা গিয়েছিল তার কবর খোঁড়া হবে। কথা মতো কবর খোঁড়া হলো এবং অবিশ্বাস্য হলেও সত্য যে লাশের গালের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ মুখের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ লাশটি কাফনের কাপড় খাচ্ছিল। আর আমার বাবার নানার ধারণা এই কারণেই ওই বাড়ির লোকজন একে একে মারা যাচ্ছিল। তখন বাবার নানার নির্দেশে লাশটিকে ওপরে তোলা হলো এবং সেটিকে পুনরায় গোসল ও জানাজা দিয়ে অন্য স্থানে দাফন করা হলো। তারপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হলো না। এই ছিল ঘটনা। এবং এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছেও আছে আমি জানি। আমাদেরকে ইমেইল করুন। এবং যারা আমাদেরকে এখন SMS করছেন, দেখতে পাচ্ছি ব্ল্যাক ভূত, তিনি লিখেছেন যে তিনি ভূত এফএম পছন্দ করেন। আমাদেরকে জুলফিকার
সরি, জুলফিকা লিখেছেন যে আজকে খুব ভালো লাগছে, এখন তো শুরুই হলো না। নিবিড় আমাদের নাটোর থেকে লিখেছেন যে পিকনিক শেষ করে বাসায় যাচ্ছি, গাড়িতে বসে ভূত এফএম শুনছি, ওয়াও, আমার যে অনেক এনজয় করছেন। হাদি আমাদের লিখেছেন যে হাদি আলমগীর শাহ নূর রাজশাহী থেকে লিখেছেন আমাদেরকে। শহীদ লিখেছেন, শহীদ উর্মি, আলিম, তন্নি, সামির লিখেছেন ভাই আমরা সকলে মিলে ভূত এফএম শুনছি এবং ছাদের ওপরে বসে খুব ভালো লাগছে। কামরুল আমাদেরকে লিখেছেন ভালুকা থেকে। এছাড়াও আমাদেরকে খিলক্ষেত থেকে সঞ্জিদা এসএমএস করেছেন এফ জে রাব্বি। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শামীম, এসএমএস করেছেন শিমুল, ফয়সাল, নাসিম, মিরপুর 2 ঢাকা থেকে, ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট, তারা লাইট অফ করে তারা সবাই ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ। মুনিম আমাদের এসএমএস করেছেন, এছাড়াও লামিয়া আমাদের এসএমএস করেছেন এবং তারও অনেক ভালো লাগছে সেটা জানিয়েছেন। আয়নাল এসএমএস করেছেন এস রনি, মারুফ গাজীপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে তাইফ নরসিংদী থেকে, মিঠু উত্তরা ঢাকা থেকে, রুবেল আমাদেরকে এসএমএস করেছেন হৃদয়, এছাড়াও আলিফ নারায়ণগঞ্জ থেকে। আমরা সরাসরি ঘটনায় যাব এবং আমাদের মাঝখানে আজকে যারা উপস্থিত রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তবে আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে 3 জন স্টুডেন্ট। তাদের ঘটনা শুনবো এবং তারা ঢাকা মেডিকেল নিয়ে অনেক ঘটনা বলবেন। গত শোতে আমরা যখন ঢাকা মেডিকেল নিয়ে একটা ঘটনা বলেছিলাম, তারপরে আমি অনেক রেসপন্স পেয়েছি, অনেক ইমেল এসছে। সেই ইমেলের প্রেক্ষিতেই আমরা ইনভাইট করেছিলাম এবং তারা তাদের সমস্ত ব্যস্ততা ফেলে আজকে আমাদের মাঝে সেখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের মেডিকেলের সে সমস্ত ঘটনা বলবেন, তাদের কলেজের বিভিন্ন ঘটনা বলবেন, হোস্টেলের ঘটনা বলবেন, সেগুলো আমরা একে একে শুনবো। তবে তার আগে ছোট্ট একটি ব্রেক। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন আছে। Haunted by Airtel. শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যেমন কথা তেমন কাজ। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে এলাম আবারও। আমি রাসেল আপনার সাথে আছি এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আপনারা শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। চলে যাবো আমাদের প্রথম গেস্টের কাছে এন্ড তিনি এসেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। আপনার নামটা বলবেন? আমি ফাহাদ মুনতাসির। ওকে, ফাহাদ মুনতাসির, অনেক কষ্ট করে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। সো কোন ঘটনা দিয়ে শুরু করছি আমরা? আমি আমার জীবনের প্রথম ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু করবো। সেদিন আমি পড়াশোনা শেষ করছি রাত 1:30টার সময়, প্র্যাকটিক্যাল হাতে লিখতেছিলাম। তো আমি যখন ঘুমাবো, মশারি খাটানো হয়ে গেছে, এমন সময় আমার কাজিন ফোন দিলেন শ্যামলী থেকে। তো কাজিন ফোন দিয়ে বললেন যে ওনার এক কর্মচারীর হাতের উপর গাড়ির গ্লাস পড়ছে। আচ্ছা, গাড়ির গ্লাস পড়ার পরে ডেলটয়েড মাসেল, হাতে যে মাসেলটা থাকে যেখানে ইনজেকশন করা হয়, তো ডেলটয়েড মাসেল, উনি তো আর মাসেল ছিলেন না, উনি বললেন যে হাত গুরুতর ভাবে আহত হয়েছে, কেটে গেছে, তো আমি ইমার্জেন্সিতে পাঠালাম, তুমি একটু যাও। হ্যাঁ, ওকে। তো আমি যখন ইমার্জেন্সিতে যাব, তো আমি তখন একা। তো আমার রুমমেট ছিল নাজমুল। তো নাজমুলকে বললাম যে দোস্ত চল একসাথে যাই, একটু ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা। নাজমুল কি আপনার সঙ্গে আছেন এই মুহূর্তে? হ্যাঁ, নাজমুল আমার সঙ্গে আছে। হ্যালো বলেন নাজমুল। হ্যালো লিসনার্স। তো আপনি নাজমুল, রাইট? হ্যাঁ, আমি নাজমুল, ঢাকা মেডিকেল কলেজ। ওকে, ফাইন। তো আমি নাজমুলকে নিয়ে গেলাম ইমার্জেন্সিতে গিয়ে দেখি তো ওই ছেলেটার হাতে অলরেডি সেলাই করা হয়ে গেছে। তারপরে সেটা ড্রেসিং করার পরে, যেহেতু ডেলটয়েড মাসেলের নিচে ছিল হিউমেরাস একটা বন্স, তো বন্সটা ভেঙে গেছিল, এই কারণে সেখানে প্লাস্টার করার দরকার ছিল। তো প্লাস্টার করা হয়ে গেলে, তো ওর সাথে যে ছেলেটা আসছিল সেই ছেলেটা ওকে বাসায় নিয়ে যায় আর কি। আচ্ছা। তো এমার্জেন্সি গেট থেকে বের হয়ে আমি নাজমুল চিন্তা করলাম যে এত রাত, শীতের রাত, তো এই সময় হসপিটালের মধ্যে দিয়ে যাব নাকি রিক্সা নিয়ে চাঙ্কারপুল দিয়ে যাব। আচ্ছা। তো হলে যাওয়া 2টা রাস্তা, একটা হলো চাঙ্কারপুল দিয়ে যাওয়া যাবে, আর একটা হলো মেডিকেল কলেজের ভিতর দিয়ে, হসপিটালের মধ্যে, তারপর মেডিকেল কলেজ, তারপর আমাদের নিউক্লিয়ার মেডিসিন, তারপর মর্গ আছে, ওই পাশ দিয়ে যাওয়া যাবে। ওইটা আমাদের জন্য খুবই সহজ একটা রাস্তা। তো আমরা ভাবলাম যে হসপিটালের মধ্যে দিয়ে যাই, দেখি রোগীগুলো কি অবস্থায় আছে এই শীতের রাতে, তো তাদের কষ্টটা একটু হলেও আমরা আজ করতে পারবো আর কি। তো নাজমুলের সাথে শেয়ার করে 2 জন একসাথে গেলাম। তো যাইতেই হসপিটালের মধ্যে আমাদের লিফট আছে, লিফট 3 তলা পর্যন্ত যাওয়ার। তো ওই সময় ইন্টারনিরত এক ভাইয়া আমাদের হোস্টেলেই থাকেন, তো উনি আমাদের বললেন যে
উনি আমাদের বললেন যে তোমাদের ব্যাচের একটা মেয়ে এই অবস্থায় ভর্তি হয়েছে কিছুক্ষণ আগে, তো ওর আম্মুর সাথে আসছে, তো তোমরা প্লিজ একটু যাও উপরে কেবিনে যাও, কেবিনে যে দেখো যে ওদের কিছু লাগবে কিনা, কারণ এত রাতে মানে ওর আম্মার পক্ষে সম্ভব না সবকিছু মানে যা কিছু লাগবে তা জোগাড় করা। রাইট। তো এই ক্ষেত্রে আমি আর নাজমুল সিদ্ধান্ত নিলাম যে যাই একটু দেখে আসি, যেহেতু আমাদেরই ইয়ারম্যান। তো আমরা গেলাম 3 তলায় ওঠার পরে, তো আমরা কেবিনে যাব। আমরা জানি যে আমাদের স্টুডেন্টস কেবিন মেল যেটা সেটা হচ্ছে 34 এবং 35 নাম্বার, এবং যেটা ফিমেল মানে স্টুডেন্টস কেবিন সেটা হচ্ছে 19 নাম্বার। তো আমরা যথারীতি 19 নাম্বার কেবিন এর আগে কখনো যাই নাই। যারা হচ্ছে মানে এমনি জেনারেল পেশেন্ট তাদের যে ওয়ার্ড গুলো থাকে সেখান থেকে স্টুডেন্টদের ওয়ার্ড গুলো একটু আলাদা জায়গায় হয়, একটু অন্য জায়গায় হয়, এক জায়গায় হয়, কিন্তু কেবিন গুলো আমাদের আলাদা। তো 19 নম্বর কেবিন নার্সকে জিজ্ঞেস করলাম যে সিস্টার 19 নম্বর কেবিনটা কোন দিকে, তো উনি বললেন যে 19 নম্বর কেবিনে তো কেউ নাই, আপনারা অপোজিট কেবিনে যান, সর্বশেষ যে কেবিনটা আছে ওই কেবিনে যান, ওই কেবিনে ঢাকা মেডিকেলের একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে। আচ্ছা। তো ওনার কথা শুনে আমি আর নাজমুল ওইদিকে যাচ্ছিলাম। তো আশ্চর্য লাগলো একটা জিনিস, যে প্রত্যেকটা দরজাতে তালা মারা, অন্যান্য বাকি যেসব কেবিন গুলো ছিল কেবিন নাম্বারটা আমার তখন আমি জানি না, এখনো দেখিনি, তবে সর্বশেষ কেবিন যেটা সেইটাতে। আচ্ছা। তো করিডোরে যাচ্ছি আমি নাজমুল, কিন্তু একটাও লাইট নাই সেখানে, অন্ধকার একটা, ন্যাচারাল না বোধহয়, মনে হয় না। তারপর আমরা গেলাম কেবিনের সামনে, তো কেবিনের ভিতরে দেখলাম যে অন্ধকার, দরজাটা ভাজানো আছে কিন্তু মানে তালা মারা নেই, মনে হলো যে কেউ আসছে ভিতরে। তো এরকম সময় আমি 2 বার নক করলাম যে হ্যালো কেউ আসছে কিনা, তো ওই মেয়ের নাম ছিল স্নেহা। আচ্ছা। তো স্নেহাকে ডাকলাম, স্নেহা বললাম, তারপর দেখি কোনো রেসপন্স নেই। তো আমি নাজমুলকে বললাম যে দোস্ত তুমি যাও একটু করিডোরের লাইটটা জ্বালাও আর দেখি খোলে কিনা, মানে কেউ সাড়া দেয় কিনা। তো এইরকম সময় দেখি যে এক ভদ্রলোক উনি আসলেন। উনি এসে আমাকে বললেন যে এই তুমি আমার সাথে ভেতরে আসো। তো আমি ভাবছি যে উনি হয়তো ডাক্তার, তো ওনার সাথে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পর উনি বললেন যে দরজাটা লাগাই দাও। লোকটার বর্ণনা দেন একটু, লোকটা কেমন ছিল? লোকটার স্বাস্থ্য ভালো, দেখে মনে হচ্ছে যে একজন ডাক্তার। তো মানে অ্যাপ্রন ছিল সাথে। আচ্ছা, অ্যাপ্রন ছিল, এটা দেখে বুঝছি যে উনি ডাক্তার। তো এত রাতে ডাক্তার ছাড়া তো কারো আসার কথা না। তারপর উনি বললেন যে ঘরের ভিতর অন্ধকার, তো উনি বললেন তুমি লাইটটা অন করো। তো আমি মোবাইলটা বের করলাম পকেট থেকে, বের করে মোবাইলে যে ক্ষীণ আলো সেটা দিয়ে আমি খুঁজতেছিলাম যে কোথায় বোর্ড। তো আমি যখন বোর্ডটা খুঁজতেছি এইরকম সময় আমি বেডের সাথে ধাক্কা খাই। ওখানে ধাক্কা খাওয়ার পর আমার মোবাইলটা পড়ে যায়, এবং আমি যখন আমার হাতটা পড়ে বেডের উপর তখন আমি অস্বাভাবিক কিছু জিনিস মানে অনুভব করলাম। কিরকম সেটা? সেটা হলো আমি যেটা স্পর্শ করলাম সেটা মনে হচ্ছে একটা মানুষের শরীর, কিন্তু সেটা মানে লিভিং বডি না, ডেড বডি। আর মেডিকেল টার্মে ডেড বডিকে ক্যাডেভার বলা হয়। আচ্ছা। তো আমরা সাধারণত যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা আমরা অ্যানাটমি ডিসেকশন হলে যেসব ক্যাডেভার গুলো মানে ডিসেকশন করি সেগুলো মূলত মানে শক্ত হয়, স্কিনের মধ্যে ফ্লুইড থাকে না ফরমালিন দেওয়ার কারণে, এবং একটা গন্ধ থাকে ফরমালিনের। তো ফরমালিনের গন্ধ সাধারণত নাকে গেলে মানে চোখে জলে আর কি, চোখ দিয়ে পানি ঝরে। তো যাই হোক আমি স্পর্শ করলাম, তো মনে হলো এটা একটা ডেড বডি। তো আমি অবাক হলাম যে এখানে ডেড বডি থাকার কথা না, এখানে তো সাধারণত স্নেহা বা অন্য কারো থাকার কথা, ওর আম্মুর। তারপর আমি মানে খুব তাড়াহুড়া করে মানে বোর্ড খুঁজতে লাগলাম, সুইচ বোর্ড। হ্যাঁ, সুইচ বোর্ড। তারপর আমি সুইচ বোর্ড কোনোভাবে পেলাম। তো আমি যখন সুইচটা অন করলাম তখন টিউব লাইট, ফ্লোরোসেন্ট বাল্ব যেটা, সেটা যখন নষ্ট হয় তখন দেখা যায় টিপ 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 করে। রাইট। তো বাল্বটা পুরোপুরি জ্বলতেছিল না, মানে টিপ টিপ করতেছিল। তো এমন সময় আমি শুধু এতটুকুই দেখতে পেলাম যে ওখানে একটা লাশ মানে পড়ে আসছে, ডেড বডি, এবং পুরাটা সাদা কাপড় দিয়ে ঢাকা। সাধারণত আপনারা দেখছেন যে যারা যারা লাশ দেখছে হসপিটালে তারা হয়তো দেখছে যে সাদা কাপড় দিয়ে ঢাকা। তো এরকম একটা মুহূর্তে আমি ওই লোকটাকে খুঁজলাম, কিন্তু মানে আশ্চর্যজনক যে ওই লোকটার রুমের মধ্যে নাই। লোকটা যখন রুমে আসলো তখন হচ্ছে তার বুট জুতা ছিল, জুতার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু লোকটা যদি বেরিয়ে যায় তাহলে তো অবশ্যই জুতার শব্দ পাওয়া যাবে, কিন্তু লোকটা ওখান থেকে উধাও হয়ে গেল। তো
তো এরকম সময় আমার মাথা কাজ করতেছিল না যে আমি কি করব। আপনি একটা পেশেন্ট দেখতে এসেছেন, দেখলেন যে বিছানায় শুয়ে আছে একটা ডেড বডি, এবং যে লোকটি আপনাকে বলেছিলেন যে এই দিকে আসো, সেই লোকটি সেই মুহূর্তে নাই। তো তারপর আমি নাজমুলকে যে ডাকবো, নাজমুল তখনও হচ্ছে বাইরে, মানে ও সুইচ খুঁজতেছিল ওখানকার। তো নাজমুলকে আমি ডাকবো, আমার গলাতে কথা বের হচ্ছে না। তারপর আমি আমার মেন দরজা ভেবে আমি টয়লেটের দরজা থেকে টানাটানি করতেছি, কিন্তু মানে দরজা আর খুলে না। আর মনে হলো যে পিছন থেকে, আর তখন বাল্বটাও অফ হয়ে গেছে। আচ্ছা। আর ওইরকম সময় মনে হলো যে পিছন থেকে কি জানি শীতল একটা হাত আমার ঘাড়ে দিচ্ছে। এই তারপর আমি আর মানে কিছু তখন আমি পড়ে গেছি। তো পরে যখন আমি জ্ঞান ফিরছে, তখন নাজমুলের কাছ থেকে আমি বাকিটা শুনি। নাজমুল, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আসলে বেসিক্যালি উনি যখন রুমের মধ্যে গেলেন তখন বাইরে আপনি কি করছিলেন বা কি অবস্থা ছিল? আসলে বাইরে আমাকে তখন মুনতাসির বলছিল যে যেহেতু আমরা পেশেন্ট দেখতে যাচ্ছি, আমাদের ক্লাসমেট, তো কিছু খাবার দাবার যেমন জুস বা কেক এই টাইপের কিছু আনার জন্য লাইট অফ অন করতে বলা হয়েছিল, কিন্তু লাইট খুঁজে পাইনি আমি সুইচ বোর্ড। তো আমি চলে গেছি ইমার্জেন্সি আশেপাশে, দেখা যায় সবসময় আপনার দোকানগুলো খোলা থাকে অনেক রাত পর্যন্ত, যেহেতু ইমার্জেন্সি মানে যে কোনো সময় লাগতে পারে। তো আমি নিচে যে খাবার দাবার একটা জুস কিনে তারপর আসলাম। এখন সেই নিচে যাওয়া এবং আসা এর মধ্যে যে সময়ের ব্যবধানটা, এটা আপনার 15 থেকে 20 মিনিট হবে। এর মধ্যে সম্ভবত এটা হচ্ছে, এটা আসলে ও ভিতরে কি ঘটছে এটা জানি না। আমি যাওয়ার পর কি অবস্থায় পেলেন? আমি যাওয়ার পর সব মানে নর্মাল, সব নর্মাল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ভেতরে ঢুকলেন তখন আপনি বেডে কি দেখতে পেয়েছিলেন? আচ্ছা, আমি তখন আসলে বেডে একটা ডেড বডি ছিল আসলে। হ্যাঁ, ডেড বডি ছিল, কিন্তু ওই ডেড বডিটা মানে ও যেরকম বলছে যে এরকম টাইপের ওরকম, কিন্তু ওইটা নর্মাল আপনার ডেড বডি যেরকম থাকে। আসলে পরে আমরা ইনফরমেশন নিয়ে জানা গেল যে বেওয়ারিশ লাশগুলা যে থাকে, ওই বেওয়ারিশ লাশগুলা সাধারণত আপনার যে ওইটা থেকে বোনস প্রসেস করে, বোনস গুলো বিক্রি করা হয় বা বিভিন্ন কাজে এগুলোর বিছানাগুলো সেল করা হয়। ওইটা ওরকম একটা বেওয়ারিশ লাশ, এটা সাধারণত মর্গে নেওয়ার কথা, কিন্তু মর্গে নেওয়ার আগে ওখানে মানে আপাতত এখন আমি যাওয়ার পর এভরিথিং ইজ নর্মাল, সবকিছু মানে আগের মতোই, কিন্তু মুনতাসির জাস্ট মানে ওর ফিট হয়ে আছে। আমি যা বললাম যে কি হচ্ছে মুনতাসির, তারপর ওর মুখে পানি টানি দিয়ে আমি নিজেও একটা নার্ভাস ফিল করতেছিলাম, কারণ যেহেতু এরকম রুমের মধ্যে একা, তারপর একটা ডেড বডি রুমের মধ্যে ছিল, এটা আসলে স্বাভাবিক। আর ওখানে কি করছিল, এটা হতো একটা হ্যালোজিনেশন হতে পারে, যে ওরকম যে একটা কি শীতল হাত, যে কারণ ডেড বডিটা নর্মাল ছিল, যে ন্যাচারাল যেরকম থাকে, বাট একটা অন্ধকারের মধ্যে উনি আসলে এক্সপেক্ট করেনি এরকম কিছু, যে এখানে ডেড বডি থাকবে। এনিওয়েজ, এই যারা ঘটনাতে প্রচন্ড ভয় পেয়েছেন তাদেরকে ভয়টা একটু ভাঙিয়ে দিই। আর সেটি হচ্ছে এখানে এই ঘটনার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে প্রচন্ড ভয়, সেটা আপনারা পেয়েছেন অলরেডি আমি মনে করি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা ইনফরমেশন দিয়েছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে আপনি যখন ফরমালিনের সামনে যাবেন তখন নাক জ্বলবে, চোখ জ্বলবে আর কি, নাকে ঝাঁঝালো কোনো গন্ধ লাগবে। সুতরাং বাজারে যে যখন মাছ কিনবেন তখন অবশ্যই নাকের কাছে ধরে একটু টেস্ট করতে পারেন যে এটা তোমার ফরমালিন দেওয়া আছে কিনা। শুকে দেখলেন চোখ জ্বলছে কিনা, তাহলে বলেন ভাই ফরমালিন দেওয়া মাছ, এটা তো নিব না। এটা একটা ভালো জিনিস পাওয়া গেল আর কি এখান থেকে। অলরাইট, সো আমরা এখন যেটা করবো, মাসুম যদি হাত ইশারা করে তাহলে আমি ব্রেকে যাব, আর না হলে আবার নেক্সট ঘটনায় চলে যাব। একটা ছোট্ট ব্রেক লাগবে না নাকি? সো একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি স্ট্রেট ইনটু রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ফুল এফএম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছে আমি রাসেল, আমার সাথে আছে মাসুম, এবং আজকের অতিথিরা যারা একটার পর দারুণ দারুণ সব ঘটনা নিয়ে বসে আছেন। আমার মনে হয় যে আপনি কিছু বলতে চাচ্ছেন, বলে ফেলুন। আমার সবচেয়ে অবাক লাগছে যে মানে যে মেয়েটার কথা বলা হয়েছে যে অসুস্থ, সে কিন্তু অসুস্থ ছিল না, এবং হসপিটালে সে ভর্তিও হয়। তার মানে সেই ইনফরমারটা যিনি ছিলেন, যে ইনফরমেশন দিয়েছিলেন, পরের দিন ক্লাসও করছে। যদি কেউ মেডিকেলে এরকম অবস্থায় ভর্তি হয় তাহলে সাধারণত তার ক্লাস করার কথা না। আমি ভুলে গেছিলাম। এবং
মানে রুমের যে লাইটটা আমি দেখছি যে মানে টিপ টিপ করতেছিল, সেটা যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি যে অটোমেটিক জ্বলতেছে। আচ্ছা, ওই মুহূর্তটা সবকিছু এলোমেলো ছিল। অলরাইট, আমাকে ঐশী খুলশি থেকে লিখেছেন যে ভূত এফএম শোনার জন্য প্রতি ফ্রাইডে ওয়েট করি। আমাকে লিখেছেন তপন ফ্রম ড্রেমরা যে ভূত এফএম অনেক ভালো লাগছে। আর লাবণ্য আমাকে লিখেছেন ময়মনসিং থেকে, আমি ভাইয়া আম্মু একসাথে ভূত এফএম শুনছি। ইমরান, অন্তর, মৃদুল, জনি, এরা সবাই রেডি। অ্যান্ড আলমগীর ময়মনসিং থেকে লিখেছেন যে আমরা সবাই ভূত এফএম শুনছি। নাবিলা আমাদেরকে এসএমএস করেছেন এবং নাবিলাও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সপ্তিক হরিয়ান থেকে, এবং আমাদের সাথে আছেন মাহি ফ্রম খুলনা ফুলবাড়ি ঘাট। আমাদের সাথে জহির আছেন কালীগঞ্জ থেকে, এছাড়াও অনন্ত আছেন আমাদের সঙ্গে ফরিদাবাদ থেকে, এছাড়াও জুবায়ের এবং জুনায়েদ দুজনেই রয়েছেন। রনি এবং মিল্টন রয়েছেন। রাজীব দাস সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ রয়েছেন কাতিপাড়া থেকে। পারভেজ মানিকগঞ্জ থেকে। এস কে রনি আমাদের সঙ্গে রয়েছেন, এসএমএস করেছেন বেশ কিছু, এবং আমাদের সাথে এসএমএস করেছেন আমাদেরকে সাব্বির ইসলাম। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শুভ্র পটুয়াখালী থেকে, অনেক দূর থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মিস্টার আকবর, শফিক অ্যান্ড ডিবিডি ভূত সহ আরো অনেকে। আর যারা ঢাকা স্টুডেন্টে এখন ঢাকা ইউনিভার্সিটিতে এখন স্টুডেন্ট, এবং যারা বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট, তাদের কাছে অনেক ঘটনাগুলো ভালো লাগবে, অনেকে রিলেট করতে পারবেন এবং অনেকে নিশ্চয়ই রেসপন্স করবেন, আমি সেটা আশা করবো। যারা আমাদেরকে এসএমএস করতে চাচ্ছেন কিন্তু এসএমএস করতে পারছেন না, তাদেরকে বলি যে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটিও এমন একজন পাঠিয়েছেন যিনি এই মুহূর্তে আমাদের সাথে রেডিও ফুর্তিতে এসে জয়েন করতে পারেননি, বাট তিনি হয়তো এই মুহূর্তে আমাদের শুনছেন এবং আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। ইমেলটি ভালো লেগেছে বলেই পড়ছি। আমাদেরকে লিখেছেন, রাসেল ভাই প্লিজ আজই আমার ঘটনাটি পড়ে শোনান। এটা না পড়লে আর ঘটনা পাঠাবো না, কারণ এটি আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। আমার নাম আনোয়ার হোসেন, আমার ঠিকানা মামুন স্মৃতি পাবলিক স্কুল জামালপুর, এবং তারপরে তিনি মোবাইল নাম্বার দিয়েছেন। আচ্ছা, লিখেছেন আমার ঘটনা একটু ধার্মিক প্রকৃতির, তাই গত রমজানে আমরা কয়েকজন মিলে 10 দিনের জন্য মসজিদে ইত্তেকাফে ছিলাম। আমাদের সাথে ছিলেন আমাদের এক দাদা। যাই হোক, আমাদের মসজিদের হুজুর হলেন একজন হাফেজ। 25শে রমজানের রাতে যখন তিনি তারাবিহ পড়াতে চলে যাচ্ছিলেন, তখন আমরা তাকে অনুরোধ করলাম যে তিনি যেন আমাদের সাথে রাতে থাকেন। তিনি আমাদের কথা মেনে নিলেন এবং আমাদের সাথে থাকতে রাজি হলেন। রাতে খাওয়া দাওয়া করার পর আমরা তাকে বললাম তিনি যেন আমাদেরকে তার বাস্তব জীবনের কিছু ঘটনা বলেন। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তার ঘটনাটি আমি নিজের তার ভাষায় লিখছি। আমরা তখন হাফেজি পড়ছি এক মাদ্রাসায়। সঙ্গত কারণে আমি মাদ্রাসা এবং এলাকার নাম বলবো না। তো দিন ভালোই চলছিল। ওই এলাকার একটি রীতি ছিল, কোনো বাড়িতে যদি কোনো লোক মারা যায় তবে ওই মৃত লোকের বাড়ি থেকে যে কোনো একজন হাফেজকে এক নাগারে 40 দিন খাবার সরবরাহ করা হতো। তাই যদি কোনো লোক মারা যেত তবে ওই মাদ্রাসা থেকে একজন হাফেজ মৃত লোকের বাড়িতে 40 দিন 3 বেলা খেতে যেত। হঠাৎ ওই মাদ্রাসায় একজন নতুন ছাত্রের আগমন ঘটল, কিন্তু ঘটনাক্রমে তাকে জায়গির অর্থাৎ লজিং নেয়ার মতো কোনো লোক পাওয়া গেল না। তাই সে বাধ্য হয়ে প্রথম দিন কোনোভাবে অন্য ছাত্রদের কাছ থেকে খাবার খেলো। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো তার পরের দিনই ওই এলাকায় একজন লোক মারা গেল। ফলে 40 দিনের জন্য নতুন ছাত্রটির খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়। 40 দিন চলে গেলেও তার লজিং এর কোনো ব্যবস্থা হলো না। তার পরের দিনই অর্থাৎ 41 দিনের মাথায় আরেকজন লোক মারা যায়। ফলে আবারও 40 দিনের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, আবারও লজিং এর ব্যবস্থা হলো, এবং আবারও 41 দিনের মাথায় আরেকজন লোক মারা যায়। এভাবে ওই এলাকায় পর্যায়ক্রমে 7 জন লোক মারা গেল, অর্থাৎ প্রায় 9 মাসের মতো অতিবাহিত হলো। এই অবস্থায় ওই মাদ্রাসার সুপার অর্থাৎ প্রধান হুজুর একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে একটি কণ্ঠ তাকে বলছে
যে আপনাদের মাদ্রাসায় যে নতুন ছেলেটি এসেছে সে ভবিষ্যতে একজন মানে সেরকম ধরনের একজন ইমানদার একজন বা বিশেষ কেউ একজন আর কি। তিনি বলছেন যে এভাবে তার এই জন্যই মানে আল্লাহ তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। পরের দিন সকালে ওই সুপার এলাকার চেয়ারম্যান এবং গণ্যমান্য লোকদের ডেকে ওই ছেলেটির লজিং এর ব্যবস্থা করেন এবং সমস্ত ব্যাপারটি সবার কাছে লুকিয়ে রাখেন। পরে তিনি ওই ছাত্রটিকে ডেকে তাকে পরীক্ষা করেন এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে তিনি সব ছাত্রদের কাছে ঘটনাটি খুলে বলেন এবং ওই ছাত্রটিকে মাদ্রাসার সুপার নিযুক্ত করেন। আশ্চর্য হলেও সত্য, পরবর্তী 2 বছরে ওই এলাকায় আর একটি লোকও মারা যায়নি। এই ছিল হুজুরের ঘটনা। পরের দিন সকালে ফজর নামাজ পড়তে তিনি চলে যান। তারপর আমাদের যা ঘটে তা 29 রমজানের রাতে। বলে রাখি, নিয়ম হলো যারা ইত্তেকাফে থাকবে তারা বিজোড় রাত্রিতে ইবাদতে কাটাবে। তাই আমরা সবাই সেদিন নামাজ কালাম পড়ে 12:30টায় ঘুমাতে যাই এবং আমাদের সাথে যে দাদাটি ছিলেন তিনি অনেক পরহেজগার। তো তিনি শোবার আগে প্রতিদিনের মতো দোয়া কালাম পড়ে মসজিদের দরজা ভালো করে খিল দিয়ে বন্ধ করলেন। সবাই শুয়ে পড়লো, তবু আমরা ঘুমালাম না, বরং না ঘুমিয়ে তাসবিহ তেলাওয়াত করছিলাম। পুরো মসজিদে পিন পতন নীরবতা। এমন সময় হঠাৎ করে ঠাস করে একটা শব্দ, মসজিদের দরজা খুলে গেল। বাইরে লাইট জ্বালানো ছিল। লাইটের আলোয় আমরা দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট কি যেন মসজিদে ঢুকছে। আমাদের কারো সাহস হলো না দরজা বন্ধ করে আসার। দাদা গিয়ে দরজা বন্ধ করে আসলেন। ঠিক কিছুক্ষণ পর পুরো মসজিদে একটি সুবাস ছড়িয়ে পড়ল। তারপর আমরা সবাই একসাথে অনেক মানে কি বলবো কালাম পড়ার শব্দ শুনতে পেলাম এবং অনেকক্ষণ পর গুঞ্জন থামলো। এবারও দরজা খুলে গেল, কিন্তু কোনো শব্দ হলো না। এবার আমরা স্পষ্ট দেখলাম অনেকগুলো ব্যাং বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর আমরা সবাই উঠে পড়লাম এবং লাইট জ্বালালাম। দেখলাম 3টা বাজে। একটু পর আমাদের সবার বাড়ি থেকে খাবার এলো এবং সবাই সেহরি খেলাম। পরে দাদা আমাদের বললেন ওগুলো জিন ছিল। এই ছিল আমার ঘটনা এবং তিনি এই ঘটনাটি পড়তে অনুরোধ করেছেন। আমি ঘটনাটি পড়ে ফেললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যারা ঘটনা পাঠাতে চান এরকম ভাবে এবং স্টুডিওতে উপস্থিত থাকতে চান নেক্সট ভূত এফএম আমাদের সঙ্গে, তারা আমাদেরকে ইমেল করুন এবং ইমেলে অবশ্যই যে ঘটনাটি যেটা সত্যি আপনার জীবনে ঘটেছে সেরকম ঘটনাই পাঠাবেন এবং মন গড়া যেটা আপনি নিজেরই বিশ্বাস হয় না সেরকম কোনো ঘটনা ইনশাআল্লাহ আপনারা পাঠাবেন না। আপনাদেরকে আরো একবার অ্যাড্রেসটি জানিয়ে দিই, bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm এবং অবশ্যই নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ আপনাদের ঘটনাগুলো পাঠাতে হবে। উল্লেখ করতে হবে যে আপনি আসলে কি চান। আপনি কি চান যে এই ঘটনাটি আমরা পড়ে শোনাই, নাকি আপনি চান যে আপনি নিজে সেখানে উপস্থিত থেকে এই ঘটনাটি বলবেন। আর যারা দেশের বাইরে থেকে আমাদের শো শুনছেন তাদেরকে বলি যে অবশ্যই আপনারা সবচাইতে ভালো হয় যদি আপনারা আপনাদের ফাইলগুলো, আপনাদের যে ঘটনাটা সেই ঘটনাটা রেকর্ড করে সেই অডিও ফাইলগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। দেশের ভেতরেও যারা বিভিন্ন শহরে আছেন এবং ভূত এফএম শুনছেন তারাও একইভাবে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। চলে যাব আবারও নেক্সট ঘটনায় এবং আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছেন এন্ড তার ঘটনায় আমরা চলে যাই। লিসনার, আমি টরি নাপলজন থেকে। আমি আমার ছোট খালার সাথে একটা ঘটনা বলতে যাচ্ছি এবং আপনার সঙ্গে আপনার হাজবেন্ড রয়েছেন, তার সাথে একটু কথা বলে ফেলি আমরা। সো আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম শেখ রাসেল হোসেন প্রিন্স। ওকে, আমি নাপলজন থেকে এসেছি। সো শুরু করি আমরা। হ্যাঁ, এটা প্রায় 1974-এর দিকের ঘটনা। আমার খালামণি তখন এজ 9 ইয়ার্স। তো একদিন সন্ধ্যায় তিনি কোনো কাজ করতে বা কোনো একটা কিছুর জন্য উঠোনের দরজায় যায়। তো দরজার সামনে হঠাৎ একটা কালো বিড়াল তার পায়ের উপর দিয়ে যেতে চায় এন্ড সে বিড়ালটাকে মানে পায়ের উপর দিয়ে যাওয়ার কারণে লাঠি মেরে সরানোর জন্য লাঠি দেয়। তো ওটা অ্যাকচুয়ালি বিড়াল ছিল না, একটা জিন ছিল। তো তারপর দেখা গেল যে জিনটা তৎক্ষণাৎ আন্টিকে তার সাথে নিয়ে যায় এবং আন্টির জায়গায় একটা পরীকে তার আন্টির রূপে আমাদের নানুর বাসায় রেখে যায়। তো সন্ধ্যার কিছুক্ষণ পরে সবাই যখন রাতের খাবার খেতে বসলো, দেখা গেল ওই জিনটা সবকিছু সে একাই খেয়ে ফেললো এবং সবাই তখন বসেই ছিল। তারপর সে আরো খেতে চাইতো। তখন নানু আরো রান্না বান্না করলো, সে আবার সবারটা খেয়ে ফেললো। তো খাওয়ার পরে দেখা গেল যে নানু তখন ফিল করতেছে যে না, এটা অ্যাকচুয়ালি এরকম একটা বাচ্চা এতগুলো খাইতে পারে না, হয়তো পারে এটা অন্য কিছু। তো নানুর একটা ভাই ছিল,
তো তাকে দেখানো হয় বাসায় মামাকে। তো নানা এসে বাসায় আসার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, এইরকম যখন হচ্ছে আমি তাহলে একটা হুজুরকে ডেকে নিয়ে আসি। একটা হুজুরকে ডেকে নিয়ে আসে, তখন সে এসে দেখার পর বললো যে হ্যাঁ এটা কিছু একটা হয়েছে, তো আপনারা কালকে আসরের নামাজের পরে আমার সাথে আসেন, আমি আপনাদেরকে তার কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা ওকে। হ্যাঁ, একটা হুজুরের কাছে নিয়ে যাব, উনি আমার চাইতে বেটার বুঝবে কি হয়েছে, তো আপনারা কালকে আসর নামাজের পরে আমার সাথে যাবেন। তো নেক্সট ডে আসর নামাজের পরে সবাই আসলো, সেই নানাটা আসলো, নানার সাথে তার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল। তো দেখা গেল যে তাকে যখন যেতে বলা হচ্ছে সে যাবে না, সে যেতে চাইলো না বলে চুপ করে বসেছিল। তো তাকে ভাবলো যে কুলে করে উঠে নিয়ে যাবে, এত তার ওয়েট বেড়ে গেছিল তাকে কুলে উঠাতে পারতেছিল না, তারা 2-3 মিলে নিতে পারতেছিল না। তখন চিন্তা করলো যে রিক্সা দিয়ে তো তাকে নিয়ে যাওয়া যাবে না, তখন একটা ভ্যান নিয়ে আসলো। ভ্যান নিয়ে এসে দেখা গেল ওই ভ্যানের ড্রাইভার আরো 2-3 জন, টোটাল 4-5 জন মিলে তাকে উঠিয়ে ভ্যানে বেঁধে নিয়ে যাওয়া শুরু করলো। তো ভ্যান দিয়ে যখন নিয়ে যাচ্ছিল রাস্তায় তখন কিছু ঘটনা ঘটে। কিছু দূর যাওয়ার পরে ভ্যানটার এগোচ্ছিল না সামনের দিকে, হ্যাঁ ওটা তখন প্রচন্ড ওয়েট গেইন করে, মানে ভার হয়ে যায়, কোনোভাবেই যাচ্ছিল না। তখন নানু আয়াতুল কুরসি পড়া স্টার্ট করে এবং বিভিন্ন দোয়াটা পড়তে থাকে, জিকির করতে থাকে সবাই, তখন ওটা আস্তে আস্তে যায়। তারা অনেক কষ্ট পরে সেই হুজুরের ওখানে পৌঁছায়, যে দেখে যেই হুজুরের কাছে তারা গেছে সেই হুজুর অন্য মানে কোনো এক কাজে অন্য কোথাও গেছে, সে ছিল না তখন তার প্লেসে। তো ওনার সাগরেদ টাগরেদ ছিল আরো, তারা মানে হুজুরের কাছে শিখতো। তো তখন তারা বললো যে আপনি যা যা করার মানে দোয়া টোয়া পড়া, তাবিজ টাবিজ দিয়েছে, মোটামুটি যা যা করার দরকার ছিল তারা করে দিয়েছে যতটুকু পারতো। আর বলছে যে হ্যাঁ বড় হুজুর কালকে বা পরশু চলে আসবে, আপনারা তাহলে তখন আসেন, তখন দেখাতে পারবেন, আর আপাতত আমি যা করেছি এনাফ। তো বাসে যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ ওকে এনাফ, তো অবশ্যই এটা তেমন ডিস্টার্ব কিছু করতো না, চুপচাপ সে তার মতো ধ্যান ধরে বসে থাকতো, নড়াচড়া করতো না, কথা টথাও বলতো না কারোর সাথে, শুধু খাওয়ার সময় খেতে চাইতো, আর একটু পরপর তার খিদে পেতো, অনেক বেশি বেশি খেতে চাইতো। আর দেখা যেত মাঝে মধ্যে রাতের বেলা সে চলে যেতে চাইতো, বাইরে যেতে চাইতো। এত রাতে একটা মেয়েকে বাইরে যেতে দেওয়া যায় না, তো সেজন্য আর কি তাকে বাইরে যেতে দেওয়া হতো না। তখন নেক্সট ডেতে নানা গেল সেই বড় হুজুরের খোঁজ নিতে যে সে ফিরছে কিনা, যে দেখে যে সে তখনও ব্যাক করে নাই। তো ব্যাক করে নেই, এখন কি করার, গেল বাসে ব্যাক করলো। ব্যাক করার পরে এখন অন্য হুজুর তো দেখাতে হবে, এভাবে তো বসে থাকা যাবে না। তো আরো অন্য যে কয় জায়গায় হুজুর যোগাযোগ করে পাওয়া গেছে, সবাইকে আনা হয়েছে। তো 2-3 জনের পরে একজন বলছে যে এইটা অ্যাকচুয়ালি আপনাদের মেয়ে না, এটা জিন একটা আপনার মেয়ের রূপে রেখে গেছে, আপনি যদি ওকে পাহারা দিয়ে না রাখেন, কোনোভাবে যদি ও এখান থেকে স্কেপ করে, আপনার মেয়েকে আর ওরা ব্যাক করবে না। আচ্ছা। তো দেখা গেল তখন সবাই মিলে ওটাকে একের পর এক পাহারা দিয়ে দিয়ে রাখতো, কেউ রাতে ঘুমাতো, কেউ জেগে থাকতো, এরকম করে ওটাকে 24 ঘন্টায় পাহারা দিয়ে রাখতো। আর ওর যত ফরমাইশ ছিল ওগুলা পূরণ করা হতো, যেমন খাওয়া দাওয়া যা সে খেতে চাইতো। তারপর এরকম প্রায় প্রতিদিনই ওই হুজুরের খোঁজ নিতে যাওয়া হতো, কারণ অন্য কোনো হুজুর কিছু করতে পারতেছিল না। তো খোঁজ নিতে যাওয়া হতো, হুজুর আসে না। সেই 14-15 দিন পরে দেখা যায় যে হুজুর একদিন নিজেই আমাদের নানু বাসায় চলে আসে এবং এসে বলে যে কি ব্যাপার, কি হয়েছে, আমি শুনলাম আপনারা আমাকে অনেক খোঁজ করতেছেন, এই জন্য আমি নিজেই এখানে চলে আসলাম। তারপরে তো উনি দেখলো, দেখার পরে উনি তার যা যা করার দরকার এই জন্য কিছু জিনিসপত্র চাইলো। তো ওগুলো নিয়ে আসছিল, জিনিসগুলো ছিল মার্কিন কাপড়, আগরবাতি, চাল, তারপরে এরকম চাপের ডিফারেন্ট স্টাফ, আমি শিওর মানে মনে করতে পারতেছি না কি ছিল। তো ওগুলা নিয়ে আসলো, সবকিছু নিয়ে আসার পরে হুজুর সন্ধ্যার নামাজ, মাগরিবের নামাজ শেষ করে তারপরে সে তার মতো বসলো, বসে দোয়া পড়লো, পড়ার পরে অনেক কিছু করলো, করার পরে যেই জিনটাকে লাথি মারা হয়েছিল সেই জিনটাকে সে নিয়ে আসে। আমি একটা জিনিস ভুলে গেছি যে জিন যাকে লাথি মারা হয়েছিল ওরা ছিল 1 ভাই 7 বোন, এন্ড আমার আম্মুরাও সেম 7 বোন 1 ভাই ছিল।
তো জিনটা আসে ওখানে, আসার পরে তার সাথে কথা টথা বলা হয় কেন এরকম হয়েছে বা কি। তখন সে বলে যে আমাকে এরকম লাথি মারছে, তার জন্য আমি ওকে নিয়ে গেছি, বাট ওকে আমার খুব পছন্দ হয়েছে, ও আমার কাছে আছে, আমি ওকে বিয়ে করবো, আমি ওকে দিব না। আচ্ছা, এটা সে মানে ক্লিয়ার বলে দেয়। ওকে। বলার পরে সে দিবে নাই ওই মোমেন্টে। এখন অনেক সে করার পরে এখন হুজুরটা বলে যে ঠিক আছে, তুমি যদি না দাও, এখানে যেই মেয়েটা আছে ওকে তাহলে আমার তো বোতলে বন্ধ করে ফেলতে হবে, ওকে তো আমি আর যেতে দিব না। ওকে। তো এটা বলার পরে ওই যে পরীটা আন্টির রূপে আমাদের বাসায় ছিল, ওটা ছিল ওই জিনটার বোন। এখন জিনটার কি করবে, তখন চিন্তা করলো যে ঠিক আছে, তো একটা সে তার কন্ডিশন দিল। কন্ডিশন দেওয়ার পরে সে রাজি হলো যে ঠিক আছে, আপনারা আমার বোনকে ফেরত দেবেন, আর আমার কন্ডিশন হচ্ছে আমাকে প্রায় 20 মণ মিষ্টি দিতে হবে, যেটা একদম খাঁটি হবে। তো আমাকে 3টা গরু আর 11টা খাসি, একটা সে তার তিতাস নদী পার দিয়ে গেলে একটা জঙ্গল আছে, ওখানে একটা গাব গাছ আছে, আচ্ছা, ওই গাছের নিচে সবকিছু রেখে আসতে বলে। আচ্ছা। তো তখন নানুদের সেরকম অ্যাবিলিটি ছিল না এত কিছু দেওয়ার মতো, তো হুজুর ওটা নিয়ে অনেক বার্গেন করার পরে তারপরে সে 1 মণ অথবা 2 মণ মিষ্টি আর একটা খাসিতে বা 3টা খাসি, হ্যাঁ 3টা খাসি আর 2 মণ মিষ্টি, এরকম কিছুতে একটা সে আসে মিড পয়েন্টে যে ঠিক আছে, আমাকে এগুলা দিলে আমি দিয়ে দিব। তখন নানু কেয়ার করার নিয়ে গেল পরের দিন, সে যেখানে বলে। তো নিয়ে যাওয়ার আগে হুজুর তাকে বলে যে তুমি যে ওখানে যাচ্ছ, ওখান থেকে তোমাকে ব্যাক সাইড থেকে বিভিন্ন ভাবে আওয়াজ করে তোমাকে ডাকবে, অনেক কিছু বলে ডাকার চেষ্টা করবে, তোমার হয়তো মেয়ে ছেলেদের আওয়াজেও ডাকবে, কিন্তু তুমি যদি ব্যাক সাইডে দেখো, পিছন ঘুরে তাকাও, তাহলে তুমি ওখান থেকে আর আসতে পারবে না। আচ্ছা। তারপর নানু পরের দিন ওখানে রেখে আসছে গাব গাছের নিচে, যায় সে একাই নিয়ে সবকিছু। যাওয়ার পরে ওখানে রেখে আসার পরে নানুকে ব্যাক সাইড থেকে বিড়াল, বাঘ, তারপর কুকুর, ইভেন আম্মু আন্টি এরকম ওনাদের আওয়াজে অনেক কিছু হয়ে ডাকছে। তারপরে সাপটাপ অনেক কিছু হয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু নানু কোনো কিছুতে পিছন ঘুরে তাকায়নি, সে তার মতো সোজা স্ট্রেট চলে আসছে। তো আসার পরে তারা আন্টিকে সেদিন সন্ধ্যায় বাসায় দিয়ে গেছে, যে দরজা থেকে নিয়ে গেছে ওখানে সেন্সলেস আন্টিকে পাওয়া গেছে। এন্ড আমাদের বাসায় যেটা ছিল ওইটা আমাদের পাশে একটা পুকুরের দরজা ছিল, ওই দরজা দিয়ে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ওকে, এই ছিল ঘটনা। হ্যাঁ, এই ছিল ঘটনা। অলরাইট। সুতরাং এই ছিল ঘটনা, এবং আমরা মানে গতবার এরকম একটা ঘটনা শুনেছিলাম, এবং অনেকের কাছে বিশ্বাস করেছিলেন, অনেকে অবিশ্বাস করেছিলেন, কিন্তু এরকম ঘটনা অহরহ আমি এরপরেও আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি একটু আপনার সাথে কথা বলি যে আপনি যে ঘটনাটা শুনলেন, আপনারও বোধহয় একটা ঘটনা রয়েছে না? জি, আপনারা দুজনেই একসঙ্গে। এটা আপনাদের বিয়ের পরের ঘটনা নিশ্চয়ই। কত বছর আগে হবে এটা? এটা প্রায় 2003 ঘটনা। কোথায় ঘটেছিল এটা? এটা কলকাতায়, হাওড়া ডিস্ট্রিক্ট আমতা। আমরা কি ছোট্ট করে শুনি ঘটনাটা ছোট্ট করে বলি। তো খুব রাত, মানে রাত তখন 3টা বাজে এরকম। তো ও হঠাৎ টয়লেটে যেতে যাচ্ছিল। তো আমাদের গ্রামের প্রবলেমটা ছিল যে কোনো কারেন্ট ছিল না, ইলেকট্রিক সাপ্লাই ছিল না। তো সেখানে কুপি টাইপের হারিকেন, যেটা ওইরকম ছোট ছোট কুপির মতো থাকতো, হারিকেন টাইপের। তো প্রতিটা ঘরে ওইরকম ছিল। তো ওই রাত্রেবেলা ঘুমানোর সময় কি হতো, মানে কুপিটা বাড়ানো যেত আবার কমানো যেত। রাইট। তো রাত্রেবেলা ঘুমানোর সময় কমিয়ে ঘুমাতাম। তখন হঠাৎ বলতেছে আমি একটু টয়লেটে যাবো, তুমি তো আমার সাথে চলো। তখন ওকে আমি বললাম যে কি তুমি একা যাও, এটা কি তো সম্ভব না, এত রাত্রেবেলা এই গ্রামের মধ্যে অন্ধকার, আমি কিভাবে যাবো, তুমি আমার সাথে আসো। তো আমরা দুজন নিচে নামলাম। নিচে নামার পরে আমাদের ও টয়লেটে গেল, ওখান থেকে ওকে নিয়ে আমরা ব্যাক করছি। তো আমাদের ব্যাক সাইডটা দরজা ছিল গ্রিলের দরজা, যেটা বলে গ্রিলের দরজা ছিল। আমি তালা মারতেছি, তালা মারা জাস্ট ঘুরছি। তো এমন প্রচন্ড প্রেসারে একটা আওয়াজ আসছে যে কেউ পিছন থেকে জোরে দৌড়ে এসে একটা লাথি মারলে যেরকম একটা গ্রিলের মধ্যে আওয়াজ আসবে, এরকম। তখন আমি সাথে সাথে, আমার হাতে একটা টর্চ লাইট ছিল, সাথে সাথে ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। আচ্ছা, কিন্তু আওয়াজটা আসার তো কোনো কারণ নেই, কারণ আপনার তালা মেরে অলরেডি ওখান থেকে সরে এসছেন। জাস্ট তালাটা মারি, ঘুরে যান, জাস্ট ঘুরেন। এর মধ্যেই ঘটনাটা ঘটেছে, সেকেন্ড 2 এর মধ্যেই ঘটনাটা ঘটলো যে কেউ দৌড়িয়ে এসে ওই গ্রিলটাতে লাথি মারলো।
এবং মানে সেটা হচ্ছে অনেক প্রচন্ড আওয়াজ এবং ভাইব্রেশনটা আমি ঘুরেও মানে ভাইব্রেশনটা হচ্ছিল, মানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিলটা তখন কাঁপছে। হ্যাঁ, কাঁপছে। ওকে, তো আমি সাথে সাথে টর্চ লাইট নিয়ে এইখানে ওইখানে দেখছি, তো অনেক দূরে প্রায় 30 থেকে 40 গজ ডিস্টেন্সে একটা কুকুর বসে আছে, জাস্ট এই। তো আমার ঘটনাটা হলো, তখন আমি ওকে বলিনি, প্রায় 4-5 বছর পরে আমি ওকে এই ঘটনাটা বলছি। তো আমাকে জিজ্ঞেস করতেছে কি হলো এটা ঘটনাটা, কিছুই না, কুকুরটা এসে হয়তো বা বাড়ি টাড়ি দিছে। আমি কিন্তু বুঝতে পারছি যে সামথিং রং। তো তখন ওকে আমি নিয়ে গেছি, আমাদের ফার্স্ট বিয়ের পরের 2-3 দিন পরের ঘটনা, তার মধ্যে আমাদের লাভ ম্যারেজ। তো ওকে তো এখানে কোনো মতে বোঝানো যাবে না কোনো একটা ঘটনা আছে বা কোনো একটা ভয়াবহ কিছু আছে এই বাসায়, তাহলে আর এখানে এমন থাকতে পারবে না। তো এই জন্য কোনো মানে কোনো মনে হয় না মানে কুকুরটাই এখানে আছে। তো আমি তখন অনেকক্ষণ মানে রাত্রেবেলা যখন ঘুমাতে যাই তখন অনেক ক্যালকুলেশন করে চিন্তা করি যে কুকুরটা এত দূরে, 1 সেকেন্ডের মধ্যে এত দূরে যাওয়া কখনো পসিবল, কোনোভাবে সম্ভব না। এবং এত নিশ্চয়ই শক্তিও তার নেই যে পুরো গ্রিলটা ভাইব্রেট করবে। রাইট, এটা তো পরে চিন্তা করছি, কিন্তু এত দূরত্বে সে 2 সেকেন্ডের মধ্যে চলে যেতে পারবে না। ট্রু। সো এই ছিল ঘটনা। এবং আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো SMS চলেছে। রনি চিটগং থেকে লিখেছেন যে আমি আর মায়া একসাথে ভূত এফএম শুনছি। রেজা লিখেছেন আমাদেরকে সিলেট থেকে যে রাসেল ভাই, আমি আমার ছোট ভাগ্নি আনিশা, ইশাত, অসীন, আবির, তারপরে মিশি, সবাই মিলে ভূত এফএম একসাথে শুনছেন। বন্যভূত আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন শিমুল, অর্থহীন ছেলে আমাদের SMS করেছেন। এবং তিনি এসকে রনি আবারও আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে খুব মজা পাচ্ছেন তিনি। দিগন্ত আমাদেরকে SMS করেছেন রনি চিটগং থেকে। রিফাত নাটোর নটরডেম কলেজ থেকে SMS করেছেন আমাদেরকে। ময়মনসিং থেকে আমাদের ময়মনসিং দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন জগৎ পাল এবং তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি বলছেন যে আমি তার SMS পড়িনি, আমি আপনার SMS পড়ে ফেললাম। সম্রাট এবং বিথি আমাদের SMS করেছেন জাহিদ, SMS করেছেন মনসুর সিলেট থেকে। নাহিয়ান SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বাঁধন চিটাগং থেকে এবং তিনি বলছেন যে রাসেল ভাই, আমি এবং আমার হাজব্যান্ড, আমার ছেলে অন্তর সবাই মিলে ভূত এফএম শুনছি। আমাদেরকে মিলিয়াত কক্সবাজার থেকে SMS করেছেন যে রাসেল ব্রো, আচ্ছা তিনি জুজুর ঘটনাটা শুনতেছেন। আমি ট্রাই করব খুব দ্রুত জুজুর এপিসোডটা রিপিট করার। আমি একটা ভালো দিন খুঁজছি, ইনশাল্লাহ খুব দ্রুতই সেটা হবে। মামুন আমাদের SMS করেছেন, মামুন, হৃদয়, তারপরে মাসুম, ইমরান, এরা সবাই আমাদের SMS করেছেন হাতিমারা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন সারওয়ার ভাইয়া, আমরা 4 বন্ধু চিটাগং যাচ্ছি, গাড়িতে যাত্রী কম, লাইটগুলো অফ, ঘটনাগুলো শুনতে খুব মজা লাগছে। আরো দারুণ সব ঘটনা রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো ঘটনা রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন জায়গার ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো নিয়ে ফিরে আসবো। তার আগে ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, যাওয়ার আগে জানিয়ে দিয়ে আমাদের SMS করার নিয়মটি। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে SMS করুন, লিখে বেরোন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। FM haunted by Airtel. haunted by Airtel শুনছেন আপনারা এবং চলছে রেডিও ফুর্তি, আপনার সাথেই আছে সবসময়। আর এই মুহূর্তে আমি রাসেল আছি, আপনার সাথে আছে মাসুম এবং আমাদের সাথে আজকের অতিথিরা। ব্রেকের আগে বলে গিয়েছিলাম যে ফিরে এসে আরো কিছু ঘটনা শোনাবো এবং সেই ঘটনাগুলো আমাদের যে সমস্ত অতিথিরা আছেন তারাই আপনাদেরকে বলবেন। তারা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে জানুয়ারি ভূত SMS করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন মনিরুজ্জামান ময়মনসিং ক্যান্টনমেন্ট থেকে, তিনি প্রোগ্রাম এনজয় করছেন। হৃদয় চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন স্বাধীন বাগেরহাট থেকে। SM সোহাগ আমাদের SMS করেছেন। সবুজ দাস SMS করেছেন আমাদেরকে। অর্ণব SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন শান্ত।
আমাদেরকে এসএমএস করেছেন মরহুম সৌরভ গ্রেভিয়ার্ড ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অনিক ঢাকা ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন ভাই আমি আপনাদের নতুন ফ্রেন্ড, জয়েন করেছেন নতুন। হুসাইন এমসি হোস্টেল ভূত এফএম থেকে, ভূত এফএম ভালো লাগছে সেটা বলেছেন। আচ্ছা, ইমন আমাদের এসএমএস করেছেন নটরডেম কলেজ থেকে, এবং তিনি বলেন চারিদিকে আধার অ্যান্ড বারান্দাতে একমাত্র চাঁদ এবং ভূত এফএম। বুঝতেই পারছেন অনেক মজা পাচ্ছেন তিনি। এছাড়া আমাদের আরো অনেকেই, ডিজে প্রীতম দীপ নাটোর থেকে এসএমএস করেছেন, চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন আমাদেরকে। আচ্ছা কি লিখেছেন আমি বুঝতে পারলাম না নামটা। আসিফ ময়মনসিং থেকে এসএমএস করেছেন। এছাড়া এসএমএস করেছেন মিলন, আমাদেরকে এসএমএস করেছেন আরাফ, এছাড়াও আব্দুল সহ আরো অনেকে যারা এসএমএস করতে চান তাদেরকে আরো একবার বলি, মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। রনি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এবং তিনি হাসিন, তারপরে আরো কার নাম বলেছেন পড়তে পারলাম না, তারা সবাই ভূত এফএম শুনছেন, এবং অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন তিনি আমাদেরকে। আরো অনেকে এসএমএস পাঠিয়েছেন, ইনশাল্লাহ আপনিও পাঠাবেন। আর সেই সাথে আমি আরো একবার জানিয়ে দিই যে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমরা নেক্সট ঘটনায় যাচ্ছি। একটু আগে তার গলা আমরা শুনেছি, ফ্রেন্ডের সাথে পার্টিসিপেট করেছেন, এখন নিজে বলবেন আপনার ঘটনাটা, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি হুমায়ুন, ঢাকা মেডিকেল কলেজ থেকে। ওকে হুমায়ুন, আর আপনি আপনার নামটা একটু বলবেন। হাই লিসনার, আমি নাজমুল, ঢাকা মেডিকেল কলেজ। ওকে, নাজমুলের ঘটনাটা আমরা যাই, ঢাকা মেডিকেলের ঘটনা দিয়ে আসি, তারপরে আমরা হুমায়ুনের কাছে যাবো। অলরাইট, বলেন। আচ্ছা, আমার ঘটনাটা আসলে ঢাকা মেডিকেল রিলেটেড না, এটা সিলেট মেডিকেল মেডিকেল একটি ঘটনা। এটা আসলে এই ঘটনার সাথে সরাসরি আমার সম্পৃক্ততা নেই, আমি এটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। আমরা এখন সেকেন্ড ইয়ারে আছি, আমরা যে কজন ফ্রেন্ড আসছি সবাই সেকেন্ড ইয়ারে ঢাকা মেডিকেলে। এখন আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, ফার্স্ট ইয়ারে সম্ভবত এপ্রিল মাসে আমাদের ফার্স্ট টার্ম শেষ হয়েছিল। ফার্স্ট টার্ম শেষ হওয়ার পর আমরা ট্যুরে সিলেটে গিয়েছিলাম। তখন রাতে থাকা হয়েছিল সিলেট মেডিকেলে হোস্টেলে আমরা ছিলাম। তো সিলেট মেডিকেলের একবারে পাশাপাশি শাহজালাল রহমাতুল্লাহ মাজার। তো আমরা রাতে মাজার জিয়ারত করে আসার পর ফ্রেন্ডরা মিলে সবাই একটু ঘুরতে গেছি মেডিকেল ক্যাম্পাসে। তখন আমরা যখন যাচ্ছিলাম মর্চুয়ারি মানে মর্গের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন ওই সিলেট মেডিকেল ওই ফ্রেন্ডটা এই ঘটনাটা শুনেছে। তিনি বলেন তখন এই ঘটনাটা। এই ঘটনাটা আসলে অনেক আগের একটা ঘটনা, প্রায় 20 বছর আগের ঘটনা। আমরা তখন যেমন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম, সেই 20 বছর আগের ব্যাচের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টের ঘটনা। তখন ওই স্টুডেন্টটা ফার্স্ট ইয়ারে পড়তো আর কি। আমাদের কয়েকটা পরীক্ষা আছে, বিভিন্ন নাম আর কি, অন্য নাম থেকে একটু আলাদা, যেমন আইটেম কার্ড, প্রফ, এই টাইপের আর কি। এখন ওই স্টুডেন্টের পরের দিন ছিল কার্ড এক্সাম বলতে আপনার মান্থলি টেস্ট গুলো হয় না, এরকম আর কি। তো কার্ড পরীক্ষার আগে যেহেতু মানে কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, ওখানে দেখা যায় মেডিকেল এটা ম্যাক্সিমাম ভাইভা বেসড। ভাইভাতে আপনার কিছু ভিসেরা থাকে। ভিসেরা বলতে আপনি রাসেল ভাই আপনি জানেন হয়তো, ডেড বডির যে অর্গান গুলা, ওগুলো হচ্ছে ভিসেরা, যেমন হার্ট, লাং, এগুলা ভাইভাতে আপনার টিচারের সামনে যে এক্সপ্রেস করা লাগে। তো এর জন্য পরীক্ষার আগের দিন এসে ভিসেরা গুলো দেখে আর কি আপনার একটু রিহার্সাল করতে হয়, বা এটা যে বলে ডেমো বা ডেমনস্ট্রেশন। তো ওই স্টুডেন্ট কোন একটা কারণে মানে ওর বাবা ছিল অসুস্থ ছিল, তো এই কারণে আর কি আগের দিন আসতে পারেনি আর কি, সময় মতো আসতে পারেনি ভিসেরা দেখার জন্য। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যার সময় অ্যানাটমি হলটা, সব মেডিকেল কলেজ অ্যানাটমি হল আর মর্গ পাশাপাশি থাকে। তো অ্যানাটমি হলের গেটটা আপনার সন্ধ্যার দিকে বন্ধ হয়ে যায়, কিন্তু মর্গের গেট মোটামুটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো সে যখন হলে রুমে আসলো, তখন ওর ফ্রেন্ডরা বলতেছে কি ব্যাপার, কালকে তো তোর আছে, কালকে কার্ড আছে, তুই তো দেখলে ডেমো খালি না, তো এখন পরীক্ষায় কেমনে দিবি। তো সে স্বাভাবিক নার্ভাস ফিল করলো যে পরীক্ষায় একটা প্রেশার আছে, সে যেহেতু ই করেনি। তো সে আরেক ফ্রেন্ডকে অনেক রিকোয়েস্ট করলো যে দোস্ত চল আমার সাথে চল, ই করি যে একটু ডেমো দিয়ে দে। তো গেল ওরা ওর ফ্রেন্ডের সাথে, যে তখন অ্যানাটমি হলের গেটটা বন্ধ ছিল, সে গেছে মর্গের গেট দিয়ে।
তখন মর্গে গেট দিয়ে যখন ওরা ঢুকলো তখন একজন মামা দাঁড়িয়ে ছিল, শুধু একজনই ছিল, আর কেউ ছিল না, যেহেতু তখন সন্ধ্যা 6টা থেকে 7টা হবে। তখন ওই মামারে বললো যে মামা আমরা তো ভিসাটা দেখা দরকার, এখন কি করবো বলেন। পরে বলে যে আপনাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট তো বন্ধ হয়ে গেছে, এখন তো আর কিছু করেনি। পরে বলছে অনেক রিকোয়েস্ট করলো, বলছে ঠিক আছে আমাদের যে মর্গে যে ডেড বডি গুলো আছে ওখান থেকে একটা থেকে কয়েকটা ভিসাটা বের করা হয়েছে, রিসেন্টলি বের করা হয়েছে, এখন আপনারা যদি দেখতে চান একটু বেশি টাকা দিয়ে ই করতে হবে। পরে ঠিক আছে ম্যানেজ করলো ছিল টাকা দিয়ে। তারপর মামা ওদের নিয়ে গেল। এখন যাওয়ার পথে করিডোরটা ছিল অনেক লম্বা, করিডোর থেকে ডান দিকে আরেকটা করিডোর বাঁক নিয়ে। এখন ওই ডান দিকে যে করিডোর ওইটার ওখানে একটা কলাপসিবল গেট ছিল, কলাপসিবল গেট পার হওয়ার পর ওইটাতে তালা ছিল, মামা তালা খুলে দেওয়ার পর ডান দিকে একটা দরজা ছিল, ওই দরজা লক করা ছিল। তো লক খুলে এখন ওরা দুইজন গেল। মামা বললো ঠিক আছে আপনারা থাকেন, এখন মানে সিকিউরিটির জন্য আমি 2টা তালা দিয়ে যেতেছি, যখন আপনাদের কাজ শেষ হবে তখন আমার ফোন দিন। তো যে যাকে নিয়ে গেছিল ডেমো দেওয়ার জন্য সে বুঝিয়ে দিল মোটামুটি। এখন সে ছিল মোটামুটি নামাজি, আপনাদের নামাজ আজান হওয়ার সাথে সাথে জামাতের সাথে নামাজ আদায় করতো। তো সে যখন অর্ধেক বুঝালো ডেমো দিল, তারপর এশার আজান হয়ে গেছে। এশার আজান হয়ে যাওয়ার পর সে বললো দোস্ত আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে আসার পর বাকি অর্ধেক তোকে এই করতেছি, বুঝে দিতেছি। তখন সে একটু ভয় পেলো যে একা একা ফিল করে, একটু লনলি ফিল করতেছে। তারপর আবার লাশের ঘর বলছে দোস্ত একটু দেরিতে গেলে না, আমি জাস্ট নামাজটা পড়বো, আমার 10 মিনিট লাগবে আসতে আসতে। ঠিক আছে যা। তারপর গেল। তো যাওয়ার পর মামার ফোন দিল, কয়েকবার রিসিভ করে নিয়ে মামা, পরে আয়সা তালা খুলে দিয়ে গেছে, পরে আবার লক করেছে, বলছে আপনি আসলে আবার খুলে দেবো। পরে সে যখন নামাজ পড়ে আসলো আনুমানিক 10 থেকে 12 মিনিট, নামাজ পড়তে বেশি সময় লাগার কথা না। তো আসার পর দেখলো আবার মামা দাঁড়িয়ে আছে। সে যখন ঢুকতে গেল মামা একটু বাধা দিল, মামা ভিতরে যান কেন? বলে আমার ফ্রেন্ড তো ভিতরে, আমি তার পুরোপুরি বুঝাতে পারিনি পড়াটা, এখন কিছু বাকি ছিল ওইটুকু বুঝাই দেবো। বলে মামা আপনার ফ্রেন্ড তো চলে গেছে মানে উনি হলে চলে গেছে, আপনাকে বলছে চলে যেতে। তো বলছে ঠিক আছে, এত ফ্রেন্ড যখন চলে গেছে, তার পরীক্ষার প্রেশার ছিল, টেনশন ছিল যে তাতে যা পড়তে বসতে হবে। আবার হলে 2 জন 2 রুমে থাকতো, এ কারণে হলে যাওয়ার পর যেহেতু পরীক্ষার প্রেশার ছিল সে পড়তে বসে গেছে, তখন আর খোঁজ নেওয়া হয়নি ওই ফ্রেন্ডের। তো সে পরীক্ষা পড়তেছে সকালবেলা, আসলে তখন রাত্রেবেলা তো খোঁজ নেওয়া হয়নি। ওই সকালবেলা যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখে মানে সবার কাছে শুনতেছে যে একজন মেডিকেলে একটা স্টুডেন্ট নাকি একটা রক্তাক্ত, মানে অনেক স্ক্র্যাচ, বডিটা এমন ছিল যে আপনার নাকে মুখে আঁচড়ের দাগ, হ্যাঁ, আর জামার কিছু অংশ ছেঁড়া ছিল এরকম, যে প্রায় রক্তাক্ত, যে চোখের মতো কিছু আঁচড় করছে, এমন অবস্থা যে মোটামুটি সিরিয়াস, যে আইসিইউতে নেওয়া লাগছিল। তবে খুব মানে ইনজুর্ড আর কি, সিভিয়ারলি ইনজুর্ড। এই কারণে তবে সবাই দেখতে গেল, পরীক্ষা বাদ দিয়ে সবাই দেখতে গেল। তারপর ওই স্টুডেন্টটা পরে আর দেখা যায় মেডিকেলে আর পড়েনি। এটা ছিল সেই স্টুডেন্ট যে লাশ কাটা ঘরের মধ্যে ছিল, এবং পরের দিন সকালে যখন তাকে পাওয়া গেল তখন দেখা গেল যে সমস্ত শরীর অনেক আঁচড়ের দাগ, জামা কাপড় ছেঁড়া, রক্তাক্ত অবস্থায়, এবং সে তাকে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে পাওয়া গেল। এবং পরবর্তীতে তাকে কি জিজ্ঞেস করা হয়েছিল? অবশ্যই আচ্ছা, তাকে অবশ্যই জিজ্ঞেস করা হয়েছিল যে রাতে। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, তাকে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাতে কি করছিল ওই রাতে, কিন্তু সে এটা মানে মুখ খুলতে রাজি হয়নি, এবং পরে সে মেডিকেলে আর পড়েনি। আর তাকে যখন সকালবেলায় যখন যারা খুঁজতে গিয়েছিল ওই জায়গায়, তারা তো নিশ্চয়ই লাশ কাটা ঘর থেকে তাকে নিয়ে আসছিল। হ্যাঁ, আসলে তারা তো খুঁজতে যায়নি, তারা তো পরীক্ষা দিতে গেছিল, কারণ তারা জানতো না যে এরকম ঘটনা। তো তারা যখন পরীক্ষা দিতে গেছিল তখন যে মামার কাছ থেকে শুনলো আর কি, যে সবার কাছ থেকে শুনলো যে এরকম একটা ঘটনা, তো এভাবে আর কি ব্যাপারটা হয়েছে। এবং মানে তার মানে তাকে ওই লাশ কাটা ঘরের মধ্যেই পাওয়া গিয়েছে, লাশ কাটা ঘরের মধ্যে পাওয়া গিয়েছিল। এবং পরবর্তীতে ওই যে মামার সাথে মাধ্যমরা ঢুকলো তখন দেখলো যে ওই মর্গে ওরকম মানে ওই চেহারা কোনো মামাই নেই,
আচ্ছা, ওই চেহারা কোনো মামা নাই। তার মানে যে মামা সাহায্য নিয়ে তারা ঢুকতে গিয়েছিল সেই মামা আসলে কোনো অস্তিত্বই নাই, অস্তিত্ব নেই। এবং এই পুরো ঘরটার মধ্যে সে এবং তার ওই ডেড বডি ছাড়া আর কিছু ছিল না। এবং ঘটনাটা হয়তো আরো মজা করে জানা যেত যদি সে মুখ খুলতো, বাট সে মুখ খুলেনি এবং সে মেডিকেল কলেজে। এটা একটা খুবই রহস্য। হ্যাঁ, রহস্য। এই ব্যাপারে সে কোশ্চেন করলেই সে এড়াই যেত আর কি, এড়াই যেত। এবং সে আর কোনদিন এটা সিলেট মেডিকেল আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে এই স্টোরিটা। আমি ওই মেডিকেল এক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি। এখন এটা কতটা সত্য মিথ্যা এটা আসলে সেটা সেই প্রশ্ন আসছেও না, কিন্তু সে আর মেডিকেল কলেজে পড়েনি, সে চলে গেছে। 20 বছর আগের ঘটনা। 20 বছর আগের ঘটনা। অলরাইট, তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটা সিলেট মেডিকেল কলেজে ঘটেছিল। এবং একটা মানুষ যে গিয়েছিল মর্গে এবং তাকে পরের দিন সকালবেলা যখন উদ্ধার করা হলো তখন দেখা গেল যে তার সমস্ত শরীরে অনেক আঁচড়ের দাগ। প্রশ্ন হচ্ছে যে সেই মামাটা কে ছিলেন, যিনি কিনা তাকে ওই ঘরটি খুলে দিয়েছিলেন এবং যিনি বলেছিলেন ফোন করা মাত্র তিনি হাজির হবেন। এবং সবচেয়ে বড় কথা যে একটা ঘরের মধ্যে তিনি এবং একটা ডেড বডি, সেই ডেড বডির আমরা যদি মানে সায়েন্স বিশ্বাস করি তাহলে আমরা সায়েন্স অনুযায়ী একটা ডেড বডির পক্ষে সম্ভব না তাকে আঁচড় দেওয়া। তাহলে ওই ঘরের মধ্যে কি ঘটেছিল এবং কেন, সবচেয়ে রহস্যজনক ব্যাপারটা যে কেন তিনি পরের দিনও মুখ খুললেন এবং কোনো কিছু না বলে মেডিকেলের পড়াশোনা ছেড়ে দিয়ে, একজন স্টুডেন্ট যখন মেডিকেলে ভর্তি হন অনেক কষ্ট করে ভর্তি হন, কিন্তু তিনি সেটা ছেড়ে দিয়ে এরকম একটা জায়গা থেকে সরে এসছেন একদম চিরদিনের জন্য। সো অবশ্যই কোনো ঘটনা সেখানে থাকতেই পারে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে আরো অনেকে এসএমএস করেছেন আমাকে উমিরজা, এছাড়াও এসএমএস করেছেন নীরব চট্টগ্রাম থেকে, জীবন আমাদের এসএমএস করেছেন প্রতাপ কাটি থেকে, আচ্ছা আমাদের আসিফ ময়মনসিং থেকে এসএমএস করেছেন, তিনি ভূত এফএম অনেক ভালোবাসেন সেটা জানিয়েছেন। রাজন এসএমএস করেছেন আমাদেরকে খুলনা থেকে এবং তিনি বলছেন আমার এসএমএসটা পড়বা না, আমি পড়ে ফেললাম। আনলাকি ভূত আমাকে এসএমএস করেছেন সৈয়দপুর থেকে যে 2011 সালে আমার একটি মেসেজও পড়া হয়নি, এবার তো পড়া হলো আপনার মেসেজ। আর অর্ণব 007 আমাদের এসএমএস করেছেন ফ্রম পটুয়াখালী, চরম লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রনি চট্টগ্রাম থেকে আবারও এসএমএস পাঠিয়েছেন, থ্যাংকস জানিয়েছেন আমাদেরকে এসএমএস পড়ার জন্য। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন লোপা MM কলেজ যশোর থেকে এবং তিনি এবং তার বয়ফ্রেন্ড রুহান তারা ভূত এফএম শুনছেন এটা জানিয়েছেন। আফরিনা আমাদের এসএমএস করেছেন হালি শহর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জিয়া ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, খুব ভালো লাগছে সেটা জানিয়েছেন। রাফি হাতিরপুল থেকে এসএমএস করেছেন যে ভাইয়া আমি বর্ণা সবাই মিলে তোমাকে শুনছি। শুভ স্টুডেন্ট কেয়ার হাই স্কুল থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মিজান SSC ভূত। সনি আমাদের এসএমএস করেছেন সাতক্ষীরা থেকে। এছাড়াও শুভ বরিশাল থেকে এসএমএস করেছেন। যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি বলে দেই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট্ট একটা ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা রাজ্যকে এখন আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি জানি যে সবাই আজকে ভূত এফএম শুনছেন, তারপরেও অনেকে হয়তো মিস করছেন আজকের ভূত এফএম টি। তাদেরকে জানিয়ে দিই যে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল যদি আপনি আজকে মিস করে ফেলেন এনি চান্স, তাহলে আপনি এয়ারটেল M রেডিওর মাধ্যমে এইটি আবারও শুনতে পারবেন এই এপিসোডটি। এবং এই এপিসোড শুনতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডায়াল করতে হবে একটি নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং দেখবেন যে আপনাকে বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হবে। তার মধ্যে থেকে আপনি যেটা শুনতে চান বা যেটা মিস করেছেন সেটা চাইলেই শুনতে পারবেন। And now listeners can get the Booth FM tune as their caller tunes, my tunes from Airtel. Booth FM tune code is 92125. You can activate it by sending a SMS এবং SMS টি পাঠাতে গেলে আপনি যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস 92125 এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে এই ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। আর আমি আবারও সময় নষ্ট না করে ঘটনায় চলে যাব এবং আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আরো একজন, আপনার নাম যিনি হচ্ছেন হুমায়ুন। আপনি আপনার যে ঘটনাটা বলবেন সেটাও কি ঢাকা মেডিকেলেরই? আচ্ছা শুনুন। লিসনার্স, আমি হুমায়ুন ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমি প্রথমেই রেডিও ফুর্তিকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি এই জন্য যে আমাদের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু অনুভূতি সৃষ্টি হয় যেগুলো কারোর কাছে শেয়ার না করলে অনেক খারাপ লাগে। তো রেডিও ফুর্তি ভূত এফএমের মাধ্যমে আমাদের কাছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, এর জন্য রেডিও ফুর্তিকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি।
আমি আমার ঘটনা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আমার ফ্রেন্ড রিমু, ও ভীষণ অসুস্থ, প্লিজ সবাই ওর জন্য একটু দোয়া করুন, আর আপনাদের সবার দোয়ায় ও হয়তো ভালো হয়ে যেতেও পারে। ওকে, আমি যে ঘটনাটা এবার শেয়ার করব সেটা অনেকেই পরিচিত, কিন্তু আমার ঘটনাটা একটু অন্যরকম, সেই জন্য আমি শেয়ার করতে চাইছি। আমি ছোটবেলা থেকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলোর প্রতি আগ্রহী ছিলাম। তো এই জন্য কেন আগ্রহী ছিলাম, আমার জীবনে অনেক ঘটছে এবং আমার পরিবারের সাথে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটছে, যেগুলো হয়তো বা একটা এপিসোডে শেয়ার করা সম্ভব নয়। যাই হোক, আমি এই জন্য অনেক প্যারানর্মাল বিষয়ে অনেক পড়াশোনাও করছি। যাই হোক, সেগুলো বিষয়ে যাচ্ছি না। আমার যে ঘটনা আমি সেটা শেয়ার করছি। আমার ঘটনা হচ্ছে, আমাদের টার্ম পরীক্ষা হয়, সেকেন্ড টার্ম পরীক্ষা আমি যখন দিচ্ছিলাম, তখন আমাদের সেকেন্ড টার্ম শেষ হয় ঈদের 2 দিন আগে। ঈদ হয়েছিল 7ই নভেম্বর, আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় 5ই নভেম্বর। তো আমরা সেকেন্ড টার্ম শেষের পথে, তো আমাদের 5 তারিখে পরীক্ষা, শেষ পরীক্ষা ছিল। তো ভাইয়ারা, যারা সিনিয়র ভাইয়ারা ছিলেন, তারা সবাই চলে গেছে মোটামুটি ঈদের আগে। ঢাকা শহর পুরো বলা ছিল ফাঁকা। তো এবং বক্সিবাজার এলাকাটায় আবাসিক এলাকা খুব কম, ওখানে লোকজন খুব কম বসবাস করে। দেখা যায় যে ওখানে হল বেশি, বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল, তো সব স্টুডেন্ট মোটামুটি চলে গেছে। ওই এলাকাটা একেবারে একটা নির্জন পরিবেশ, মাঝে মাঝে 2-1টা গাড়ি শাসা করে চলে যায়, এইটুকুই, আর কিছু না। তো আমরা আমাদের ফার্স্ট ইয়ারের প্রায় 35-40 জন ছিলাম একটা হলে, এত বড় হল, একটা হলে ছিলাম। আসলে পুরাটাই, এতগুলো মানুষ থাকার পর সবাই চলে গেছে, পুরাটা খা করছিল। এরকম অবস্থায় আমরা রাতের বেলা পুরো ভয়ানক অবস্থা। তো আমরা পরীক্ষা শেষ করে 2টার দিকে পরীক্ষা শেষ করে রুমে এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, ঘুম দেওয়া স্বাভাবিক। এক ঘুমে আমরা প্রায় মাগরিবের নামাজের পর ঘুম থেকে উঠছি। ওঠার পর আমরা আবার চাটা খেলাম, ঘুরলাম, অনেক ঘুরে টুরে গল্প করলাম, তারপর ল্যাপটপে মুভি টুভি দেখলাম। তারপর রাত 2টার দিকে আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম, দোস্ত, প্লানচেট নামে একটা জিনিস আছে, এটা দিয়ে নাকি আত্মাকে হাজির করানো যায়। ওরা সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, কারণ যারা সায়েন্সে পড়ে তারা এগুলো কখনোই বিশ্বাস করে না। তো যাই হোক, আমি বললাম আচ্ছা আমরা করে দেখি, জাস্ট ফান। তো ওরা সবাই রাজি হয়ে গেল মজা করার জন্য। তারপর আমি বললাম এগুলো করার জন্য মোমবাতি জ্বালানো লাগে, আগরবাতি জ্বালানো লাগে, উপযুক্ত একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করা লাগে। তো আমরা ঠিক আছে, আপনি বলেন। আমরা পুরো পরিবেশ সৃষ্টি করার জন্য বাইরে থেকে আমরা এই সরঞ্জামগুলো কিনে নিয়ে আসছি। নিয়ে আসার পর একটা পরিবেশ সৃষ্টি করি। দুঃখের বিষয়, আমরা একটা মোমবাতির বেশি পাইনি, ওখানে সব দোকান প্রায় বন্ধ ছিল। তো তারপর আমরা পরিবেশ সৃষ্টি করে আমি আবার বই বসছিলাম যে এরকম একটা ল অফ কলিং সোল, এরকম একটা আছে যে আপনাকে নাকি ডাকতে হয় এইভাবে, যে ইফ সাম সোল পাসিং বাই প্লিজ কাম। আচ্ছা বলেন আপনি। তারপরে প্লিজ কাম, এরকম ডাকতে হয় নাকি? তো এরকম ডাকতে হয়। এটা হয়তো বা আপনারা যারা রেডিও আমার শুনেন, ওখানে হয়তো বলা হয়েছিল। তো আপনি বলেন। হ্যাঁ, তারপরে আপনি মূল ঘটনাটা আসেন। যে আমরা ওই রকম গোল হয়ে সবাই বসে এরকম করতেছিলাম, বাতি টাতি সব নিভিয়ে দিয়ে আমরা এরকম শুরু করি, ইফ সাম সোল পাসিং বাই প্লিজ কাম, জাস্ট মজা করার জন্য এরকম করতেছিলাম। তো কিছুক্ষণ পর হঠাৎ করে রুমের পরিবেশটা আমাদের কাছে অন্যরকম মনে হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে রুমটা হঠাৎ করে গরম হয়ে গেছে, মানে অন্যরকম একটা পরিবেশ আমাদের কাছে, মানে অ্যাবনর্মাল কিছু মনে হচ্ছিল। তো তখন হঠাৎ করে আমার এক ফ্রেন্ড অসুস্থ হয়ে যায়। ও হঠাৎ করে মনে হচ্ছে যে ও অ্যাবনর্মাল হয়ে গেছে, ও পড়ে যায়। তারপর আমরা লাইট জ্বালানোর চেষ্টা করি, হঠাৎ করে লাইট ওপেন করতে দেখি যে লাইট জ্বলছে না। ঢাকা মেডিকেল হস্টেল বা বুয়েটের হোস্টেলে লাইট জ্বলে না, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। তো আমরা তখন মানে সবাই মোটামুটি ভয় পেয়ে যায়, কি হলো। তারপর ওকে সেদিন জাগানোর চেষ্টা করলাম, সে জেগে ওঠেনি। তারপর পরদিন সকালে ও যখন জেগে উঠলো, ও বলছে আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাবো। ও তাড়াতাড়ি বাসায় চলে গেছে। বাসা থেকে আসার পর ও ওই ব্লক এবং রুম চেঞ্জ করছে, বি ব্লক রুম চেঞ্জ করছে, যে এখানে অন্যরকম কিছু আছে। ঘটনা যদি এখানেই শেষ হইতো তাহলে হইতো, ঘটনা হয়ে গেছে অন্যরকম। এখানে আমরা পরে জানতে পারি যে এখানে এইটা একটা গ্রেভইয়ার্ডের উপর আমাদের বি ব্লকটা পড়েছিল। ওখানে ওনাকে দেখতে পাইছিল যে একটা সাদা কাপড় গায়ে দেওয়া লোক ওর দিকে আসতেছে এবং একটা ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে দেখতেছিল, যে অবিশ্বাস একটা দৃষ্টি, যে অনেক ভয়ানক দৃষ্টিটা। তারপর ও সবার আগে, আবার ঈদের পর সবার আগে চলে আসে ঢাকা মেডিকেলে। আসার পর ব্লক চেঞ্জ করে এবং আমরাও চেঞ্জ করি। তারপর ওখানে আমরা শুনতে পাইছিলাম যে পরে ওখানে একটা সুইসাইডের ঘটনাও ঘটছিল। আচ্ছা, ওকে। সো এই জন্য হয়তো কোনো মানে অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। আপনি আপনারা একটা ঘটনা বলবেন নিশ্চয়ই, যে আচ্ছা জি বলেন। আমাদের একটা ফ্রেন্ড ওই ব্লকে ছিল। তো
অসুস্থ হয়ে গেছে মানে কিছুদিন আগে। তো বিভিন্ন কিছু দেখে মানে ধারণা করা হয়েছে যে ওকে জিনে ধরছে, কিন্তু আসলে মানে ওর যে কন্ডিশন সেটা পুরোপুরি অ্যাবনর্মাল কন্ডিশন ছিল ওই মুহূর্তে। তো ও বি ব্লকে থাকতো। তারপর আমরা ধারণা করছি যে হুমায়ুনের এই ঘটনার পর আমরা ধারণা করছি যে আসলে এই ঘটনার সাথে প্যারালাল কোনো ঘটনা হইতে পারে এটা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার একটা ঘটনা ছিল, আর একটা ঘটনা আপনি বলতে চেয়েছিলেন, সেই ঘটনাটা আমরা তাহলে শুনে ফেলি একদম। এবং এটা তো ঢাকা মেডিকেলের না, এটা অন্য একটা জায়গায় ঘটেছিল। কোন জায়গায় ঘটেছিল ভাই এই ঘটনা? এটা ঘটছিল নওগাঁ জেলার মহাদেবপুরে। আমি ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি, আমার জন্ম ওখানে। আচ্ছা, আব্বু আম্মু ওখানে চাকরি করে, সুতরাং আমার স্কুল কলেজ দুটাই মহাদেবপুরে। আচ্ছা, তো আমি যখন মানে মেডিকেলে ভর্তি হলাম, এখানে ভর্তি হওয়ার পরে তো সাধারণত এই নভেম্বর ডিসেম্বর মাস আমাদের পুরোপুরি ফাঁকা। ওই সময় আমার যেসব ফ্রেন্ডরা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইছিল, তো ওদেরও ওই সময় ফাঁকা। তো সাধারণত ক্লাস শুরু হওয়ার কথা জানুয়ারিতে। তো এতদিন আমরা কিভাবে কাটাবো বুঝতেছিলাম না। আচ্ছা, তো এইরকম একটা সময় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে একটা পিকনিকের ব্যবস্থা করলে কেমন হয়, নিজেরা রান্না করে মানে খাবো আর কি। আচ্ছা, তো আমরা আসলে ভেন্যুটা ঠিক করতে পারতেছিলাম না যে কোথায় করব এরকম একটা বড় একটা আয়োজন। তো এরকম সময় আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সাধন, ও ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসিতে পড়ে, 2য় বর্ষের ছাত্র। তো ও বললো যে দোস্ত আমার বাসায় করলে কেমন হয়। তো ওর বাসায় ওই মুহূর্তে কেউ ছিল না, মানে ওর আব্বু আম্মু হচ্ছে ইন্ডিয়াতে গেছে, ওদের এক আত্মীয়র মানে বিয়ে। তো ও যেহেতু মানে ওর ভর্তি হয়েছে, কিন্তু এখনো কোন সাবজেক্ট নেবে এটা এখনো ঠিক করতে পারে না। আচ্ছা, তো ও মানে সাবজেক্ট ছিল হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, থেকে সেখান থেকে মানে ফার্স্ট চয়েস দিয়ে আবার ফার্মেসিতে চলে আসে। তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো। তারপর আমার আরেকটা ফ্রেন্ড আরাফাত, ও হচ্ছে ইউকে তে চলে যাবে। তো এই কারণে সবাই বিভিন্ন জায়গায় একটা মানে এরকম একটা ব্যাপার, যেটা লাস্ট একটা মিলন মানে মিলন। তো সবাই তো সিদ্ধান্ত নিলাম ঠিক আছে ওর বাসায় যাব। তো ওর বাসাটা হচ্ছে মহাদেবপুর থানা থেকে 3 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে দক্ষিণ দিকে নদীর ধার দিয়ে যেতে হয়। একটা আত্রাই নদী। হ্যাঁ, আত্রাই নদী। আত্রাই নদী হচ্ছে আমাদের বাসার পাশে। রাইট। তো আত্রাই নদীর বাঁধ দিয়ে যেতে হয় আর কি। তো আমরা যখন শিবগঞ্জে পৌঁছলাম তখন হচ্ছে সন্ধ্যা। আচ্ছা, সন্ধ্যা 7:30টার মতো বাজে। তো আমরা জানতাম যে সন্ধ্যা মানে 7টা 8টা এরপর মানে ওই এলাকায় আর কেউ থাকে না। তো আমরা যখন মানে শিবগঞ্জ বাজারে নামলাম সব ফ্রেন্ডরা ভ্যান থেকে, তখন আমরা কিছু জিনিস বাকি ছিল মহাদেবপুর থেকে আমরা কিনতে পারতাম, কিন্তু আমাদের লিস্টে না থাকার কারণে সেগুলো ওখান থেকে কিনতে হয়েছিল আর কি। তো আমরা ওখানে গেলাম, কিছু জিনিস কেনার পরে ওর বাসার মানে উদ্দেশ্যে রওনা দিলাম, হাঁটতে লাগলাম। তো যে দিক দিয়ে হাঁটতে হয় মানে সেটা হচ্ছে পুরাটাই বাঁশঝাড়। আচ্ছা, তো বাঁশঝাড়ের নিচ দিয়ে হাঁটতেছিলাম, ব্যাপক একটা মানে মানে থমথমে পরিবেশ আর কি, যে বাঁশ একটার সাথে একটা বাড়ি খাচ্ছে, শস্য শব্দ হচ্ছে এরকম। তো যেতেই একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর বাড়িটা হচ্ছে বাঁধের পাশে। আচ্ছা, মাটির বিশাল দোতলা বাড়ি, মানে তার সামনে হচ্ছে পুকুর। আর ওদের বাড়ির কিছু দূরেই আমরা যখন দোতলায় উঠলাম তখন দেখতে পেলাম যে ওর বাড়ির পাশে একটা হচ্ছে মানে বিশাল পাইকরের গাছ, এবং তার নিচে একটা কালী মন্দির আছে। এবং কালী মন্দিরটা যেখানে আছে তার মানে অপোজিটেই একটা ছিল মানে পুরাতন ধ্বংসাবশেষ জমিদার বাড়ির। তো মহাদেবপুরের রাজা ওখানে কর আদায় করতেন আর কি। মহাদেবপুর আমাদের মানে জাহাঙ্গীরপুর কলেজ, আপনি যেটা থাকবেন হয়তো, জাহাঙ্গীরপুর কলেজটা মানে রাজবাড়ির উপর প্রতিষ্ঠিত হয়। ওকে, আমরা মূল ঘটনায় চলে আসি একদম। হ্যাঁ, তো আমরা যখন ওদের বাসায় গেলাম, তো ওদের বাসায় একজন কেয়ারটেকার, তো ওর নাম হচ্ছে মধু কাকা। সাধারণ যেহেতু মধু কাকা বলতেন, সেহেতু আমরা মধু কাকাই বলি। তো মধু কাকা আমাদেরকে বলছিলেন যে বাবা তোমরা এখানে আসছো, তোমরা যেন মানে এই বাড়ি থেকে বের হওয়ার পরে মানে এত রাতে আমাকে ছাড়া বের হবা না, আর সাধনকে নিয়ে যাবা। তো যথারীতি রান্না বান্না মানে ব্যবস্থা করা হলো, মধু কাকা আমাদের হেল্প করলেন। তো আমার ফ্রেন্ড রাজিন ও রান্না তুলে দিল আর কি, ও খুব ভালো পাকাইতে পারে। তো তারপর আমরা যখন খেতে বসবো তখন কিছু আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। একটা হলো ওদের ওখানে অনেক বাদুড় দেখলাম। সাধারণত ওদের বাসায় কোনো বাদুড় ছিল না, ইভেন ওদের বাসায় একটা সাদা বিড়াল ছিল, কিন্তু আমরা দেখছি কালো বিড়াল, এবং বিড়ালটা কাঁদতেছিল। তো আমরা যথারীতি খাবার দাবার পরে মানে সবাই আড্ডায় বসে গেলাম সব ফ্রেন্ডরা।
তো এরপর কি হলো যে বিপন নামে আমাদের একটা ফ্রেন্ড আছে, ওর মানে আদি বাসা হচ্ছে শিবগঞ্জে, মানে ওর কাকারা এখনো থাকে ওখানে। তো বিপন বলল যে দোস্ত আমাকে একটু কাকার বাসায় মানে রেখে আয়। তো অনেকদিন দেখা হয় না, তো আমরা রাখতে গেছি। তো অত রাতে সাধারণত 12:30টার দিকে সবাই ঘুমিয়ে গেছে, কারণ 7-8টার পরেই ওই এলাকায় কেউ জেগে থাকে না, এরকম অবস্থা। তো আমরা অনেক নক করার পরও দরজা খুললো না কেউ। বিপনকে নিয়ে আমরা আবার সাধনদের বাসায় চলে আসলাম। তো আসতেই ওই জমিদার বাড়ির যেখানে ধ্বংসাবশেষ, ওখানে একটা জিনিস লক্ষ্য করলাম, একটা বৃদ্ধ মহিলা ওখানে দাঁড়াই আছে। তো আমার আরেকটা ফ্রেন্ড রাজিন, ওর গায়ে হচ্ছে চাদর ছিল। তো রাজিন বলল যে বুড়িমা আপনি চাদরটা নেন, আপনাকে ঠান্ডা লাগতেছে হয়তো। তো ওই বুড়ি কোনো কথাই বললো না ওখানে। তো আমি আর রাজিনকে টান দিলাম, যে বললাম যে দোস্ত তাড়াতাড়ি চলো। তো আমরা যথারীতি রুমে পৌঁছলাম। তো রুমে যাওয়ার পরে তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এক রুমে থাকবো, ঢালা বিছানা করা হয়েছে। তো এরকম সময় আমরা সবাই শুয়ে বসছি, মানে ঘুম আসতে আসতে এরকম একটা ভাব, মানে ঘুম চলে আসছে। তো এরকম সময় মনে হলো যে কারো কেউ আমাদের ডাকতেছে। তখন উঠলাম, উঠে দেখি মধু কাকা আমাদের ডাকতেছে। তো বলছিলাম, তো আমার এক ফ্রেন্ড বললো যে কাকা আপনি এত রাতে ডাকতেছেন। তো বলছে বাবা তোমরা কি কেউ খেজুরের রস খাবা? তো আমি বললাম যে কাকা এত রাতে খেজুরের রস? তো বলতেছে যে মানে গ্রামে আসছো, খেজুরের রস খাওয়ার তো সময় এখনই আসল টেস্টটা পাবা, সকালে তো অনেক দেরি হয়ে যাবে আর কি। তো আমরা লোক সামলাতে পারলাম না, যথারীতি আমরা চলে গেলাম কাকার সাথে। তো আমরা যখন বাঁধের উপরে গেলাম তখন বেশ কয়েকটা খেজুরের গাছ দেখতে পেলাম। তার মধ্যে একটা গাছ অনেক উঁচু, মানে অনেক দূর থেকে গাছটা দেখা যায় আর কি। তো কাকা বললেন যে তোমরা দাঁড়াও বাবা, আমি রসটা নামাই হারি। কাকা এত দ্রুত গাছে উঠলেন আর নেমে গেলেন হাড়ি নিয়ে, মানে সবকিছু মনে হলো যে চোখের পলকে ঘটতেছে, এরকম একটা ঘটনা। তারপর তো আমার একটা ফ্রেন্ড ছিল বেশ পরহেজগার টাইপের, মানে ওকে নামাজ কালাম সবসময় পড়ে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এটা কি সম্ভব এত দ্রুত একজন মানুষ এত উপরে উঠবে আবার নামবে? আমি বলছে যে এই নিয়ে কথা বলো না, চুপ থাকো। তখন যথারীতি আমরা রস খেয়ে আমরা আবার এসে রুমে এসে যখন ঘুমাবো, তখন ওই এলাকায় বাঁধের ধারে বার্নির মেলা বসে। তো ওখানে একটা বালুর প্রান্তর নামে একটা মানে জায়গা আছে, মানে একটা জিনিস আছে, যেখানে বর্ষার সময় যখন বন্যার পানি ওঠে, তারপর পানিটা নেমে গেলে মানে এরকম শীতের সময় ওই জায়গা থেকে পানি ঝরে, ন্যাচারাল ঝর্ণার মতো। তো বলতেছে চলো বাবা ওইটা দেখে আসি, তোমাদের দেখে নিয়ে আসি, কালকে তোমরা চলে যাবা। তো বললাম যে কাকা এত রাতে যাবো না। তো আমার ফ্রেন্ড বলছে না এত রাতে দেখবো জ্যোৎস্নার আলোতে কেমন লাগে। তখন আমরা যথারীতি কাকার সাথে গেলাম, কাকাকে অনুসরণ করলাম। তো আমার আরেকটা ফ্রেন্ড মিলন আর সাদ্দাম, ওরা হচ্ছে পরের দিন রাজশাহী যাবে। তো ওরা কাকাকে বলছিল যে কাকা ফজরের নামাজের পরে আগে আমাদেরকে ডেকে দেন। তো যাই হোক আমরা তো ওদেরকে বললাম যে তোরা যাবি কিনা, হচ্ছে না আমরা ঘুমাবো, কালকে সকালে উঠে যেতে হবে। তো ওরা থাকলো আর আমরা গেলাম। তো আমরা যখন গেলাম তখন দেখি যে একটা কয়েকটা কুকুর ছানা নিয়ে প্রায় 10 থেকে 12টা কুকুর ছানা নিয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। মানে আমি তখন অবাক হলাম যে একটা কুকুর সর্বোচ্চ মানে 6 থেকে 8টা আমি দেখছি, কিন্তু 10 থেকে 12টা মানে কুকুর ছানা আমি কখনো দেখিনি, মানে একটা কুকুরে। তারপর যেটা খেয়াল করলাম যে পাশে শ্মশান ছিল, শ্মশানে মানে আগুন জ্বলতেছিল। তো সাধারণত মরা লাশ পোড়ানোর পরে হয়তো ধ্বংসাবশেষ যে মানে কাঠগুলো ছিল সেগুলো পুড়তেছিল হয়তো। তারপর একটু ভয় লাগতেছিল, আচমকা সবকিছু ঘটতেছে। তারপর সবচেয়ে যেটা অবাক লাগছে সেটা হলো আমরা যখন সবাই ওইসব বালুর প্রান্ত দেখতেছিলাম, এরকম সময় দেখি যে আমাদের মানে চাঁদের আলোতে আমাদের সবার ছায়া দেখা যাচ্ছে, বাট ওই মধু কাকার ছায়া দেখা যাচ্ছে না। তো আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম যে মানে নামাজ কালাম পড়ে অল টাইম। তো ওকে বললাম যে কি ব্যাপার, এরকম কেন হচ্ছে, ওনার তো ছায়া দেখা যাচ্ছে না। তো বলছে যে যাই হোক তুমি চুপ করে থাকো, কিছু বলো না, ভয় পেও না। তো অনেক মানে শক্ত হয়ে থাকলাম। তারপর ভয় লাগতেছিল, কারণ ওইরকম একটা জায়গায়, খোলা জায়গায়, নদীর ধার, তার মধ্যে মানে ওটাই কেমন যেন বিস্ময়কর যে সবার ছায়া দেখা যাচ্ছে, ওনার কেন যাচ্ছে না। এমন সময় আমার যে ফ্রেন্ড মিলন, সাধন, এরা মানে বাঁধের উপর থেকে আমাদেরকে ডাকতেছে, বলছে তোমরা এখানে কেন? তখন আমি বললাম যে তোরা এখানে আসছিস কেন? আমরা বালুর প্রান্ত দেখতে আসছি মধু কাকার সাথে,
তোরা যা ঘুমা যা, তোরা তো আসবি না বলছিস। তো বলছে মধু কাকাকে কই পাইলি তোরা? তো বলছে, আমি বললাম যে মধু কাকা তো আমাদের সাথে। তারপর বলছে না মধু কাকা ওরা বলতেছে মধু কাকা আমাদের সাথে। তারপর আমি তাকে দেখি যে মধু কাকা নাই, আমরা 6 জন দাঁড়ায়। তারপর খেয়াল করলাম যে মধু কাকা হচ্ছে ওদের সাথে। আচ্ছা, মধু কাকা যখন ওই ফজরের নামাজের আগে ওদেরকে ডাকতে গেছে তখন দেখছি তখন দেখছে যে আমরা নাই। তো এইরকম সময় ওদেরকে জিজ্ঞেস করছে, তখন ওরা বলছে যে কাকা আপনি তো ওদেরকে রস খাওয়াইতে নিয়ে গেলেন, বালুর প্রান্ত দেখাইতে নিয়ে গেলেন, ওরা কই? তখন মধু কাকা বলছে আমি তো বলছি যে সাধনকে ছাড়া কোথাও যাবা না, বা আমাকে ছাড়া কোথাও যাবা না। তখন ওরা আমাদেরকে খুঁজতে আসছিল এবং তখন আপনাদেরকে আমাদেরকে পেয়ে যায়। এবং আমি তখন আমরা তো সবাই স্তব্ধ হয়ে গেছি যে এটা কি ঘটতে যাচ্ছিল, খুবই স্বাভাবিক যে এরকম কাকা হারাই গেল। তারপর দেখি কাকা ওদের সাথে। আমরা তো ভয়ে এখনো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার না, তবে পরে কিছু ইনফরমেশন পাইছিলাম। যে ইনফরমেশন হলো এরকম যে ওই ধ্বংসাবশেষ যে জমিদার বাড়িটা ছিল, ওখানে নাকি 2টা মানুষকে কর দিতে পারে নাই, এই কারণে ফাঁসিতে ঝুলায় মারা হয়েছিল। এবং তাদের অতীত আত্মা নাকি এখনো ওই এলাকায় এরকম ভাবে ঘুরে বেড়ায়। এবং মানুষকে কি মারে না? মানুষকে মারে না, তারা তো করে নাই আসলে, এরকম ভাবে ভয় দেখায় আর কি। আমরা এই যে ঘটনাটা শুনলাম, এরকম টাইপের একটা ঘটনা আমার কাছে আরো একজন পাঠিয়েছিল, অনেক দূর থেকে এই ইমেলটি পাঠিয়েছেন, আমি পড়তে চাচ্ছি। যে এই ঘটনাগুলো আসলে অনেকটা এরকম কি বলবো, যে অবিশ্বাস্য শোনায়, কিন্তু এই ঘটনাগুলোর কয়েকটা ইমেল আমার কাছে আছে, তার মধ্যে আমি একটা পড়ছি। ইনফ্যাক্ট নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ রাজশাহী থেকেও আমাকে এইরকম ধরনের একটা ঘটনা পাঠিয়েছেন সাদ। আরেকটা ঘটনা পাঠিয়েছেন এই টাইপেরই ঘটনা আমাকে লিখেছেন যে রানা ফ্রম ইটালি, এবং তিনি বলছেন যে আমি ভূত এফএমের একজন রেগুলার লিসনার, আমি লাইফে কয়েকটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে যা এখনো আমাকে পীড়া দেয়, পসিবল হলে আপনি শোনাবেন। এবং তারপরে তিনি রানা বলছেন যে আমি রানা ফ্রম ইটালি, ঘটনাটা বলার আগে একটা কথা বলতে ইচ্ছে করছে যে যাদের লাইফে এইসব অ্যাক্টিভিটিস হয়নি তারা অনেক ব্যাড টেনশন থেকে ফ্রি আছেন। যাই হোক, আমি যে ফ্ল্যাটে থাকতাম সেটা তার বস এবং তার বসের নাম হচ্ছে ফ্রান্সিসকো, এবং তিনি বলছেন যে তার ফ্ল্যাট ছিল এবং সে আমাকে অনেক লাইক করতো বিধায় ওই ফ্ল্যাটটা আমার ওপর ছেড়ে দিয়েছিলেন। আমি 2009 সেপ্টেম্বরে ওখানে শিফট করি এবং ফ্ল্যাটটা অনেক বড়, আমি জাস্ট একটা বেডরুম ইউজ করতাম আর পুরো ফ্ল্যাটটি ফাঁকা ছিল। 12 থেকে 15 দিন পর আমি একেবারে শেষের রুমগুলোতে গভীর রাতে প্রায় কাঠ ভাঙার শব্দ পেতাম, যা অনেক জোরালো, এবং আমি জাস্ট ইগনোর করতাম। বলে রাখি আমার বসের ওয়াইফ মারিয়া চেক রিপাবলিকের সিটিজেন ছিল এবং সে প্রতি বছর 2 মাস অন্তর অন্তর ইটালি আসতো এবং 1 মাস থাকতো। সেদিন ছিল 22 ডিসেম্বর 2011। বড়দের এবং বরাবরের মতো মারিয়া আসলো এবং তখন ছিল সন্ধ্যা 7টা। আমি তাকে ওয়েলকাম জানালাম, বাট তার মধ্যে একটু পরিবর্তন দেখলাম। সেটা হলো যে এর আগে যখনই সে আসতো আমার সাথে অনেক কথা বলতো, জার্নি কেমন হলো সব জানাতো, যা কখনো মিস হতো না। বাট সেদিন সে কোনো কথা না বলে গেস্ট রুমে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। আমি মনে করলাম যে জার্নি করে এসেছে, অনেক টায়ার্ড, আমি তাকে ডিস্টার্ব করলাম না। কয়েক ঘন্টা পরেও যখন সে বের হচ্ছিল না তখন আমি তাকে ডাক দিলাম এবং কয়েকবার তাকে ডাক দিলাম। তখন রাত 11টা থেকে 11:30 মিনিট হবে, বাট কোনো রেসপন্স পেলাম না। আমিও কিছু না বলে ঘুমোতে চলে গেলাম। সকাল 8টার দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে মারিয়ার গেস্ট রুমে গেলাম এবং গিয়ে দেখি আমার বস একটা চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমি তাকে ডেকে বললাম যে মারিয়া কোথায়? সে বলল হয়তো আশেপাশে কোথাও আছে। আমি পুরো ফ্ল্যাট খুঁজে মারিয়াকে না পেয়ে বসকে জানালাম। সে বলল মেবি মর্নিং ওয়াকে বের হয়েছে। আমিও মনে করলাম যে হতে পারে। ঘটনাটা ঘটলো ঠিক সকাল 9টার দিকে। বাসার টিএনটি নাম্বারে একটা কল আসলো মারিয়ার বাড়ি থেকে এবং মারিয়ার মেয়ে ওপাশ থেকে কিছু বলতে গিয়ে কান্না করে ফেললো এবং আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। যা শুনলাম সেটা শুনে আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম এবং আমার বস আমাকে বলল যে কি হয়েছে। আমি লাইন পাস করলাম এবং তাকেও কাঁদতে কাঁদতে বলল যে মারিয়া গতকাল রাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং সকাল 8টায় তার মৃতদেহ ঘর থেকে বের করে আনা হয়েছে। এবং সে আমাকে বলল যে তাহলে রাতে যে মারিয়া ছিল, যেহেতু সকাল 8টার সময় ডেড বডি পাওয়া গেছে ঘর থেকে, তাহলে যে মারিয়ার সাথে রাতের বেলায় দেখা হয়েছিল সেই মারিয়াটা কে ছিল?
এবং এই ঘটনার পরে 10 জানুয়ারি তিনি দেশে চলে আসেন। এরপরেও তিনি বলছেন যে আমার লাইফে আরেকটা ঘটনা ঘটেছে, আশা করি সেই ঘটনাটাও আমি পাঠাবো এবং আশা করি আমরাও সেটা পড়বো। এবং এরকম অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু, যে মৃত মানুষ, আমরা এর আগেও এরকম ঘটনা শুনেছি, মৃত মানুষের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় খুব অস্বাভাবিক কোন একটা কারণে। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, সেই গেস্টের ঘটনা আমরা শুনবো। তার আগে আমরা কিছু SMS পড়বো। মাহমুদ সজীব আমাদের SMS করেছেন, রনি আমাদের SMS করেছেন আকিব হিমন বরিশাল থেকে SMS করেছেন, দিগন্ত সিদ্দিক আমাদেরকে রাজশাহী থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তাফুর বলছেন রাসেল ভাই কেমন আছেন, এবং তিনি বলছেন যে ভৌতিস টিম কোথায়। ভৌতিস টিম ডেফিনেটলি কিছুদিনের মধ্যে জয়েন করবে আমরা আশা করি। চট্টগ্রাম থেকে আমাদেরকে কিডন্যাপার ফয়সাল বলছেন আর কয়টা SMS পাঠাবো না, আপনার SMS কয়টা পাঠাবেন তা আমি বলতে পারছি না, কিন্তু আপনার SMS আমি পড়ে ফেলেছি এটুকু বলতে পারি। তানভীর আমাকে লিখেছেন যে আমার বোন মা একসাথে বারান্দায় বসে বসে ভূত FM শুনছি, আজকের কাহিনীগুলো জোশ হচ্ছে। আর পিঙ্কি আমাকে লিখেছেন যাত্রাবাড়ির ওয়াবদা কলোনি থেকে যে আমি ভূত FM শুনছি, অনেক পছন্দ করি। রাসেল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে লিখেছেন ভাইয়া আমি আপনার সঙ্গে আছি। সিলেট থেকে মৌমিতা লিখেছেন আই লাইক ভূত FM। তাসিন গোপালপুর লালপুর থেকে আমাদের SMS পাঠিয়েছেন। নওরিন শর্মা নিশু মাহি রিমা সিলেট থেকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে রনি আমাদের SMS করেছেন, স্টুডেন্ট অফ বুয়েট তাই লিখেছেন, এবং তিনি বলছেন আমি একা শুনছি তাই অনেক মজা পাচ্ছি। উর্মি আমাদের লিখেছেন এবং উর্মি বলছেন মিরপুর থেকে ভাইয়া ভূত FM শুনতে অনেক ভালো লাগে, পুরো সপ্তাহ ভূত FM এর জন্য ওয়েট করি। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি এটার আরো বেশি এপিসোড বাড়ানোর সম্ভাবনা বাড়বে এবং সেই ঘটনাগুলো অবশ্যই খুব ভালো হতে হবে। শিবলু আমাদের লিখেছেন যে ভূত তিনি হচ্ছে ভূতের একমাত্র বউ। আচ্ছা, আমাদেরকে তিথি বিথি জয় মুক্তা SMS করেছেন খুলনা থেকে। ইমরান ঢাকা থেকে SMS করেছেন। আমি আপনার কাছে চলে আসি এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি আকিব, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে, আপনার ঘটনায় চলে আসি একদম সরাসরি, যেহেতু সময় খুব কম আমরা সরাসরি ঘটনায় চলে যাব। প্রথমে থ্যাংক ইউ রাসেল ভাইকে যে আমাকে এখানে আসলে। আর রাসেল ভাই, আমি তখন খুব ছোট ছিলাম, আমার বাবার ফ্রেন্ড একটা নতুন বাসা ভাড়া নেয়, এটা ছিল রামপুরাতে। আচ্ছা, ওইখানে একটা বাসার পাশে ছিল আপনার একটা ঝিলটার মধ্যে নর্দমা, ওটার মধ্যে ময়লা ফেলতে ভরে ফেলছে। আচ্ছা, আর বিল্ডিংটাও ছিল ঝিলের উপর, তারা 4 তলা ভাড়া দেয়। আঙ্কেল অবশ্য ওই বাড়িটার সম্বন্ধে কিছু জানতো না, সে ভাড়া কম দেখে ওই বাড়িটা উঠে পড়ছে। আঙ্কেল জব করতো, তাই সপ্তাহে তাকে 4 দিন বাইরে থাকতে হতো। আচ্ছা, তো একদিন হঠাৎ করে তার ছেলে দেখে যে জানলা দিয়ে মানে একটা বিশাল ভয়ঙ্কর একটা মেয়ে আকৃতি, তার পা হচ্ছে নিচে আর তার মাথা হচ্ছে 6 তলার উপরে, তাকে ডাকছে। এবং সেই কথাগুলো দেখে তার মাকে জানায়, কিন্তু তার মা বিশ্বাস করতে চায় না, বলছে যে ছেলে হয়তোবা ভুল দেখছে, বাচ্চা মানুষ, তার কথা তো বিশ্বাস করা যায় না। সো আন্টি বিশ্বাস না করে সে একদিন হঠাৎ করে দেখে যে তার ঘরে কে জানি নক করছে। নক করার পর সে দরজা খুলে দেখে যে কেউই না। ঠিক সেই সময় একটা জোরে চিৎকার, বিকট একটা আওয়াজে। সো আন্টি ভয় পেয়ে দরজাটা লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই তার টয়লেট থেকে এমন একটি বাজে গন্ধ বের হচ্ছে যেটা মানে সহ্য করার মতো না। সো আন্টি এত পানি ঢাললো কিন্তু কিছুতেই মানে গন্ধটা দূর হচ্ছে না। তারপর ঠিক এমনিতেই গন্ধটা মানে চলে গেছে। আচ্ছা, তখন ছিল কারেক্ট 12টা। আন্টি খেয়াল করে দেখছে একদিন। তারপর আন্টি এই ভয়ে আন্টি একদিন আমাকে মাকে ফোন করে বলে সবকিছু জানে যে ভাবি এই হয়েছে। সো মা সাথে সাথে আমাকে নিয়ে আন্টির বাসায় চলে যায়। চলে গিয়ে সো আমরা সেদিন আন্টির বাসায় থাকি। থেকে মার ওই দিন আমরা ঘুমাই না, ওই দিন আমরা সবকিছু মানে রাতে আমরা মানে ঘুমানোর ভান করে সব জেগে থাকি, দেখবো কি হয়। তখন আমিও ছোট ছিলাম না, বলছে আমাকে যে তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু আমি ঘুমাতে চাইনি, আমি চিন্তা করেছি যে এটা এক্সাইটিং একটা ব্যাপার যে আমি দেখবো, ভূত দেখবো। তখন আমি খুব ছোট, তখন দেখলাম যে এটা সত্যি যে একটা কালো করে কুচকুচে কালো সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ডাকছে। সো এটা আমি নিজের চোখে দেখেছি। দেখার পর তো আমি তো ভয়ে মানে আমার সাথে সাথে জ্বর এসে পড়েছে। সকালবেলা মা উঠে আন্টিকে বলে যে তোমাদের এই বাসায় থাকার দরকার নেই, তোমরা আমার সাথে চলো, আমার বাসা থাকবে যতদিন আর অন্য বাসা না পাও। পরে আন্টি রাজি হলো। এই মুহূর্তে আঙ্কেল চলে আসছে। আঙ্কেল চলে এসে আঙ্কেল বললো যে আঙ্কেলকে আন্টি সব খুলে বললো, মাও বলছে। পরে আঙ্কেল বললো, আঙ্কেল বিলিভ করে না, আঙ্কেল বলছে আর এগুলা আঙ্কেল তাও আবার ভূতের ব্যাপারে কিছু বিশ্বাস করে না। সো
আঙ্কেল তারপর বললো কিছু হবে না, আমি আমার ইয়াতে থাকি। পরে আমরা চলে আসলাম আমাদের বাসায়। পরে আন্টি একদিন দেখলো হঠাৎ করে মানে ঘুমের মধ্যে, যে ঘুম থেকে উঠে দেখে কি যে তার ছেলেটার মানে জ্বালা দিয়ে কি জানি টেনে বাইরে এক পা বের করে নিয়ে গেছে। এটা দেখে আন্টি ভয় পেয়ে গেছে। তখন আঙ্কেল ছিল না বাসায়। আন্টি এটা দেখে ভয় পেয়ে বাচ্চাটাকে মানে ধরে বুকে জড়িয়ে বেহুশ হয়ে গেছে। সো এই কথা আঙ্কেলকে জানায়। সো আঙ্কেল আবার তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। চলে আসার পর ওই দিন আঙ্কেল আর বাইরে যায় না, কিন্তু এই মুহূর্তে রাতের বেলা আন্টি তারপর আবার এই হুজুর ডাকে, মানে যাকে ওঝা, মানে যে ভূত ঝাড়ায়। সো ওঝা এসে বাচ্চাটাকে একটা তাবিজ দিয়েছে, যে বলছে এটা সাথে রাখতে, তাহলে আর এরকম আর কিছু হবে না। আন্টি মানে বাচ্চাটার ডান হাতে বেঁধে দিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন মানে বাচ্চা খেলতে খেলতে তাবিজটা ফেলে দিয়েছে বা পড়ে গেছে, এরকম হবে একটা। তারপর আন্টি ওই দিন রাতে আঙ্কেলের ফোন আসছে, আঙ্কেল আবার বাইরে চলে গেছে। যাওয়ার পর তারপরে আন্টি দেখলো, তারপর ওই দিন এই তাবিজটা পড়ে যাওয়ার কারণে ওই বাচ্চাটাকে ওই যেই মানে এটাকে মানে মেয়েটা কালো কুচকুচে মেয়েটা বাচ্চাকে টেনে মানে জানলা দিয়ে ছিঁড়ে বের করে ফেলেছে রক্তাক্ত অবস্থায়। মানে এটা তো দেখে নাই, মানে দেখা গেল যে বাচ্চাটাকে টেনে বের করার চেষ্টা করা হচ্ছে। এটা কি আন্টি দেখেন, মানে এটা আমরা জাস্ট ইমাজিন করেছে যে বাচ্চাটা ছিঁড়া ছিল অর্ধেক, মানে বাচ্চাটার অর্ধেক ছিল মাটিতে আর অর্ধেক ছিল বিছানার উপরে রক্তাক্ত অবস্থায়। এটা কোনো মানুষের পক্ষে আসলে মানুষের পক্ষে অস্বাভাবিক ব্যাপার। আর কি করে সম্ভব হবে? দরজার মানে ভিতরে তো কেউ ছিল না, দরজা লাগানো ছিল একদম। দেন তারপর হয়েছে কি, এটা দেখে আন্টি আবার একটা অবিশ্বাস্য একটা ব্যাপার, যে আন্টি সাথে সাথে মানে টয়লেটে আন্টি মানে যখন এই লাশটা উদ্ধার করা হয় তখন আন্টির লাশটা পাওয়া গেছে টয়লেটের মধ্যে, টয়লেটের বাইরে থেকে দরজা বন্ধ করা ছিল এবং আন্টির ভিতরে মানে উল্টো হয়ে কমেটের মধ্যে মাথাটা দেওয়া ছিল তার। সে এভাবে তাকে মানে মৃত্যুবরণ করেছে। পরে পোস্টমর্টম করে ধরা পড়ে যে তার হার্ট অ্যাটাক করেছিল আর এবং তার ঘাড়ের রক্তটা ছিঁড়ে গেছে। আর বাচ্চাটার ওই অর্ধেক, তো ওইটা যখন আমরা শুনি তখন সাথে সাথে যাই যে বাচ্চাটার কাহিনীটা দেখে মানে এরকম ভয় পেয়েছে আমি। ওই গত মানে এক সপ্তাহ আমি ঠিক মতো খেতে পারিনি, মানে এত ভয় পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে মানে পরিবেশ খুব হতে থাকে। দেন পরবর্তীতে আঙ্কেল এই ব্যাপারে কি হয়েছে কাহিনীটা জানার জন্য যে কি হয়েছিল, তখন আমারও একটু ছিল। মা তারপরে বাড়িওয়ালার বাসায় গিয়েছিল। বাড়িওয়ালা অ্যাকচুয়ালি ওই বাসায় থাকতো না। ওই ঘটনাটা ঘটেছিল যে এই রাতের বেলা 12টার সময় যে একটা চিৎকার দিত, এই চিৎকারটা ছিল বাড়িওয়ালার মেয়ে একদিন হঠাৎ করে রাতে, মানে তখন ছিল রাতের কখনো এটা কেউ বলতে পারে না, কিন্তু রাতের বেলা বাড়িওয়ালার মেয়েটা একা ছাদের উপর চলে যাওয়ার পর তারপর হঠাৎ করে একটা চিৎকার আওয়াজ পায়। তারা সবাই দৌড়ে যে দেখে যে বাড়িওয়ালার মেয়েটা নিচে পড়ে মানে কাটা তার বেড়ার সাথে জড়িয়ে রয়েছে, মারা গেছে। দেন এটা দেখে তো সবাই তারপরে ওই 4 তলায় আর কেউ থাকে না, বাড়িওয়ালারা করেছে ওই বাসা থেকে চলে গেছে। তারপর থেকে ওই 4 তলায় যারা থাকে তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে। এর মধ্যে আমার আন্টি ছিল এবং আপনার আন্টি আজকে বেঁচে নেই। এছাড়া আরেকটা ঘটনা ঘটেছিল ওই বাচ্চাটা আমরা এখন আর শুনতে পাচ্ছি না। আমরা একটা ছোট ব্রেকে যাবো এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। আর যারা SMS পাঠাচ্ছেন তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে SMS করে আমাদেরকে লিখে ফেলুন SHYUG শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটু পরে ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন ভূত FM haunted by Airtel। সাথে আছি রাস্তেল। আমাকে SMS করেছেন অভি, মহিব, মাসুম, সজীব খুলনা থেকে, জুই আমাকে SMS করেছেন, লিখেছেন দারুণ লাগছে। হীরা, দীপ্তি, সুমন ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন শাহরিয়ার বাগেরহাট থেকে। এছাড়াও মাধব আমাদেরকে SMS করেছেন শাম্মী, SMS করেছেন মোহাব্বত, SMS করেছেন হাসনাত চাঁদপুর থেকে। এছাড়াও SK রনি আরো একবার SMS করেছেন আমাদেরকে SMS করেছেন জামাল, SMS করেছেন আমাদেরকে মেটালিকা অর্ব ফ্রম পটুয়াখালী।
রাসেল ভাই, আপনি আচ্ছা ভূত এফএম পেতনি এফএম শুরু করছি তিনি তাই বলেছেন আর কি, এবং তিনি একটা রেডিও স্টেশনের একটা আইডিয়া দিয়েছেন সেটার জন্য। গ্লোরি আমাকে লিখেছেন সেগুন বাগিচা থেকে যে আমি আমার কাজিন সাফা ভূত এফএম অনেক লাভ করি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। লাবণী উত্তরা থেকে লিখেছেন আমার অনেক ভয় লাগছে বাট এনজয় করছি। স্বপন লিখেছেন খিলকা থেকে আমাদের SMS করেছেন। চলে যাব ঘটনায়, এবং আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে ঘটনা শুনবো। কি নাম আপনার? হ্যালো ডিয়ার লিসেনার্স, দিস ইজ মেহেদি ফ্রম প্যাক্স, অ্যান্ড আজকে আমি একটা হন্টেড হাউসের ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে বাসার ক্লেম ছিল যেটা যে বাসার মধ্যে 1 বছরের বেশি কেউ স্টে করতে পারে না, বাট আনফর্চুনেটলি ঘটনাটা যার কাছ থেকে শোনা হয়েছে তারা আনফর্চুনেটলি ওই বাসায় 1.5 বছর যাবত ছিল। সো ওই বাসায় যখন তারা নতুন নতুন শিফট হয়েছিল তখন ওই বাসায় জাস্ট একটা স্পেসিফিক রুম ছিল, এই রুমটাতে বাসার তার মেয়ে এবং তার হাজব্যান্ড এবং 2 চিলড্রেন তারা রুমটাতে শিফট হয়েছিল। সো ওই রুমটাতে যখন শিফট হওয়ার পরে তারা মানে একটা স্পেসিফিক টাইম, দ্যাট মিনস 2টা থেকে 3টার ভিতরে আর কি তাদের ঘুম ভেঙে যায়, এবং তাদের বাসার ঠিক পাশে ছিল একটি আঙুর গাছ যেটার দিকে তাদের চোখ যায়, এবং চোখ গেলে দেখা যেত যেটা যে একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, যেটা উইন্ডো জানালার লেফট সাইড থেকে রাইট সাইড এবং রাইট সাইড থেকে লেফট সাইড একটা মানে হিউম্যান শেপ আসা যাওয়া করতে মানে খুব স্পিডে। দ্যাট মিন্স রেগুলারই ঘুম ভাঙতো একটা সময় এবং রেগুলারই ওই আঙুর গাছটার দিকেই চোখ যেত। হ্যাঁ সেটাই। ওকে ফাইন। এন্ড প্রথমে জিনিসটা এক্সপিরিয়েন্স করে আর কি ওই আপু, দেন আর কি তার হাজবেন্ড, বাট জিনিসটা ফানি হবে বিধায় আর কি কারো ফ্যামিলি কারোর সাথে এক্সপিরিয়েন্স করেনি, মানে সরি এক্সপ্রেস করেনি, শেয়ার করে। হ্যাঁ শেয়ার করেনি। বাট একদিন আপু আর কি ঘুম ভেঙে দেখলো যে শ্যাডোটা তারা ডেলি দেখতো সেই শ্যাডোটা ঘরের বাইরে না, তাদের বাসার ভিতরে, এবং তিনি খুব ভয় পেয়ে যায়, এবং সেটা তিনি ফ্যামিলি মেম্বার দিকে ডেকে বলে। সো ডেকে বলার পরে তারা বাড়িওয়ালার কাছে রিকোয়েস্ট করে যে আপনারা গাছটি কেটে ফেলেন, গাছটি এরকম মানে হয়তো কোনো জিন বা কোনো কিছু থাকতে পারে। সো বাড়িওয়ালার কাছে খুব রিকোয়েস্ট করার পরে তারা গাছটি কাটতে রাজি হয়ে যায় এবং গাছটি কেটে ফেলে। বাট গাছটি কাটার আগের রাত্রে আপুকে স্বপ্ন দেখানো হয় যে তোমরা যদি গাছটি কেটে ফেলো তাহলে আর কি তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার চিলড্রেন্সে কোনো ক্ষতি হতে পারে। এন্ড তারা তারপর আর কি নিজেদের ভয় কাটানোর জন্য গাছটি কাটিয়ে ফেলে এবং গাছের শিকড়টা উঠিয়ে গরম পানি ঢেলে দেয়। সো অ্যাজ ওয়েল যেটা যে শিকড় উঠিয়ে যদি গরম পানি ঢেলে দেওয়া হয় ওই জায়গায় গাছ ওঠে না। বাট উইদিন 1.5 মাসের ভিতরে যেটা গাছটি ওঠে এবং খুব বড় ভাবে উঠে, এবং ডালপালা যেটা যে তার বাসার জানালার ভিতর দিয়ে বাসার ভিতরে ঢুকে যায়। তারপর আবার ওই যে শ্যাডো দেখার অ্যাজ ইউজুয়াল ঘটনা চলতে থাকে, এবং তারা বাড়িওয়ালাকে খুব রিকোয়েস্ট করে সেকেন্ড টাইম গাছটি কাটিয়ে ফেলে। সেকেন্ড টাইম ঘটনাটা আবার রিপিট হয়েছে, যেটা রিপিট হয়েছে সেটা হচ্ছে যেটা যে তাদেরকে আবারও স্বপ্ন দেখানো হয় যদি গাছ কেটে ফেলা হয় তার ফ্যামিলি যে কোনো মেম্বারের কোনো খুব ক্ষতি হবে আর কি। আচ্ছা, কিন্তু তারা ভয়ের জন্য জিনিসটা বারবার কেটে ফেলছে। তো যেটা যে কেটে ফেলার পরে তাদের বাসায় বেশ কয়েকটা চিলড্রেন ছিল। সো ওই আপুরই সব ছোট মেয়ে, ওই 5 বছর বয়সে। সো ওই মেয়েটা আস্তে আস্তে মেয়েটার মধ্যে কিছু উইয়ার্ড এক্সপিরিয়েন্স দেখা যায়, যেটা যে মেয়েটা বাসা যত সব ছোট বাচ্চা আছে তাদের সাথে খেলা ছেড়ে সেপারেটলি খেলতে থাকে, এবং একা একা কথা বলতে থাকে, এবং রাতের বেলা ঘুম ভেঙে ওই জানলা দিকে তাকিয়ে থাকে, জানলা দিয়ে খেলতে থাকে। আচ্ছা, এন্ড বাচ্চাটা অ্যাক্টিভিটিসে বাড়তে এত খুব বেশি বেড়ে গেছে যে বাচ্চাটা বেশ কয়েকদিন 5 বছরের বাচ্চা সে বাসার মেইন ডোর ওপেন করে সে বাসার বাইরে ওই আঙ্গাসে স্পেসিফিক কোনায় বসে সে অন্ধকারে খেলতে থাকে। সো এটা আর কি ফ্যামিলি মেম্বাররা খুব একটু টেন্সড, এবং বাচ্চারা কার সাথে খেলে সেটা যদি কোনো মেম্বাররা জিজ্ঞেস করে তাহলে সে কোনো অ্যান্সার দেয় না। বাট একদিন হেড অফ দ্য ফ্যামিলি যে ছিল সে জিজ্ঞেস করেছিল যে তুমি কার সাথে খেলো, সে অ্যান্সার দিল যে আমি একজনের সাথে খেলি, বাট কার সাথে খেলে সেটা আর কি কোনো অ্যান্সার দেওয়া হয়নি। সো এটা কোনো অ্যান্সার দেওয়া হয়নি। সো তারা খুব এরকম অনেক রকম অ্যাক্টিভিটিসে তারা টেন্সড হয়ে তারা হুজুরকে ডেকে আনে এবং হুজুরের সাথে কথা বলে বাসাটা বন্ধ করে দেয়। এবং এটার পরে শুরু হয় যেটা যে বাচ্চাটা আস্তে আস্তে তার কথা বলার শক্তি এবং চলাফেরা এবং খাওয়া দাওয়া সবকিছু আর কি হারিয়ে ফেলে। সো অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স তাকে যখন ডাক্তারের সাথে কনসাল্ট করানো হয় তখন বলা হয়েছে যেটা যে বাচ্চাটি ASSP ডিসঅর্ডার এফেক্টেড। বাট হুজুর যেটা বলেছে যেটা যে গাছটা কাটার ফলে গাছে যে প্রেজেন্সটা ছিল সেই প্রেজেন্সটা আর কি তাদেরকে ক্ষতি করেছে, বাট গাছটি না কাটা হলে তাদেরকে কোনো ক্ষতি করতো না। সো এটা ছিল আমার স্টোরি। ওকে, সো এই বাচ্চাদের মধ্যে কিছু চেঞ্জ আসে আপনি বলেছিলেন, বাচ্চারা
ধীরে 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 অন্যরকম হয়ে যায়, রাইট? কি কি পরিবর্তন এসেছিল তার মধ্যে? বাচ্চাটি মানে কথা বলার শক্তি হারিয়ে ফেলে, এখনো পর্যন্ত সে কথা বলতে পারে না, এবং যেটা যে তার চলাফেরা বা খাওয়া দাওয়া সবকিছু আর কি মানে অ্যাজ লাইক যেটা যে মানুষ যদি প্যারালাইজ থাকে ওরকম আর কি বাচ্চাটা। কেন এরকম হয়েছিল বলে মনে করেন? এই যে আঙ্গুর গাছ প্রতিদিন একটা মানুষের একই সময় ঘুম ভাঙবে, একটা দিকে চোখ যাবে এবং একটা কিছু উইয়ার্ড একটা কিছু দেখবে যে রুমের এক পাশ থেকে আরেক পাশে একটা শ্যাডো চলে যাবে, এটার পেছনে কোনো কারণ আছে? জানা গেছে কিছু? এটার পিছনে তারা জাস্টিফাই করার চেষ্টা করেছিল। ইভেন আসলে বিষয়টা হচ্ছে যে বাসার যে ল্যান্ডলর্ড তারাও আসলে অ্যাকচুয়াল ল্যান্ডলর্ড না। ওই অ্যাকচুয়াল ল্যান্ডলর্ড যে ছিল সে সামহাও মানে অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাদের দূর সম্পর্কের আত্মীয়রা আর কি ওই জায়গায় এখন ল্যান্ডলর্ড হিসেবে থাকে। তারা আর কি পুরা হোল যে স্টোরিটা সেটা আমাদের সাথে মানে শেয়ার করতে পারে না। অলরাইট, আচ্ছা, রিয়াদ আমাদের এসএমএস করেছেন ফ্রম বেলাবো নারসিংদী থেকে, যে রাসেল ভাই আমি একা ভূত এফএম শুনছি। ময়মনসিং থেকে পূজা আমাদের এসএমএস করেছেন, প্রতিবার এসএমএস করি। আচ্ছা, কয়টা এসএমএস পাঠালে আমার এসএমএসটা পড়বেন ভাইয়া? আমি আপনার এই নাম্বার থেকে মাত্র একটি এসএমএস পেয়েছি এবং আমি দেখতে পাচ্ছি আপনি একটি এসএমএসই পাঠিয়েছেন, আমি নিশ্চিত। আমাকে ত্রিপর্ণা এসএমএস করেছেন, ত্রিপর্ণা সবুজ চট্টগ্রাম থেকে, যে আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে ভূত এফএম এনজয় করছি। আমাদেরকে পল্লব এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে অভি ফ্রম বাড্ডা, আমাদেরকে এসএমএস করেছেন শারমিন, এসএমএস করেছেন আমাদেরকে শাকিজ মামুন, এসএমএস করেছেন নীরব চট্টগ্রাম থেকে, ওয়ালি আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বাসার মিরপুর 12 থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন মিম এবং আমাদের এসএমএস করেছেন আশিক সহ আরো অনেকে। আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন। আপনি তার আগে বলি যে আপনি যদি কখনো রাতের বেলায় এই মুহূর্তে তো ঘুমাচ্ছেন, হঠাৎ করে যদি আপনি আবিষ্কার করেন আপনার মতো কাউকে, এবং আপনি যদি এই মুহূর্তে আপনার মতন ঠিক আপনার মতন দেখতেই কাউকে আপনি আবিষ্কার করেন, অথবা এই মুহূর্তে আপনি হয়তো বাথরুমে যাওয়া প্রয়োজন, আপনি বাথরুমে গিয়ে ঠিক আপনার মতোই কাউকে আবিষ্কার করেন, তাহলে কেমন লাগবে আমি জানি না। তবে আমাদের সাথে যিনি বসে আছেন তার জীবনে এই ঘটনাটি রয়েছে, তিনি ছোট্ট করে সেই ঘটনাটি বলছেন আপনাদের সবাইকে। আচ্ছা, কি হয় আপনার বলেন তো? আমি শহীদুল্লাহ কায়সার, আমি লালবাগ থেকে এসেছি। প্রথমে আমি রেডিও 40 এবং এয়ারটেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এসে স্টোরি আমার শেয়ার করার জন্য। আমার সাথে স্টোরিতে আছে আমার ফ্রেন্ড শাওন এবং তাইফ। এখন আমার ঘটনা বলছি। আমার বাসাটা হচ্ছে লালবাগের এমন জায়গা যেখান থেকে ঢাকা মেডিকেল খুবই কাছে, এবং সেখানে প্রায় প্যারানর্মাল ঘটনা ঘটে যায়। আর আমার বাসার সামনে পিছনে প্রায় প্রত্যেকটা জায়গায় মানে সুসাইডের কেস আছে, যেমন দেখা যায় যে অধিকাংশই হচ্ছে যে তারা ফাঁসি দিয়ে মারা যায়। আর আমার বাসা যে ঘটনাটা প্রায় ঘটে, দেখা যায় রাত্রে দরজায় নক করা হয় বা জানালায় নক করা হয়। তো কিছুদিন আগে জানুয়ারির 5 তারিখে আমার মার সাথে প্রথম ঘটনাটা ঘটে। আমার মা, আমি আপনার সাথে আপনার ঘটনাটা শুনতে চাইছি, যে আপনি যে আপনার মতো কাউকে দেখেন সেই ঘটনাটা বলেন। আমি রাত্রে, সেটা হচ্ছে জানুয়ারির 10 তারিখে আমি রাত্রে ঘুমিয়েছিলাম। তো আমি প্রথমে ফিল করি যে আমি একজনের নিঃশ্বাস আমার নাকের উপর ফিল করতে থাকি, এবং আমার ঘুম ভেঙে যায়। তখন বাজে রাত 4টা কি 4:30। প্রথমে আমি ঘুমিয়েছিলাম, পরে আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে আমার চেহারা একেবারে আমার পাশে শুয়ে আছে, এবং তার চেহারা আমার চেহারা খুবই মিল রয়েছে, এবং তার চোখ দুটো সাদা। তাই ভাবছি হয়তোবা আমি মিররে আমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, বাট আমি যখন একেবারে খেয়াল করে দেখি যে না, সেটা আমি মিররে আমাকে দেখতে পাচ্ছি না। আপনার মিরর ছিল? হ্যাঁ, মিরর ছিল। আচ্ছা, বাট মিরর ছিল আমার অন্য সাইডে। আচ্ছা, বাট আমি যে পাশে ছিলাম সেই পাশে কোনো মিরর ছিল না, সেখানে দেওয়াল ছিল। দেওয়ালে আমি দেখতে পাই যে আমার সাথে একজন শুয়ে আছে, আমারই একেবারে হুবহু আমার চেহারা। তখন আমি আমার নিজের গায়ে হাত দিয়ে আমার গালে আমার চেহারায় হাত দিয়ে দেখতে পাই যে না, এটা তো আমার প্রতিবিম্ব নয়, এবং সে আমার দিকে তাকিয়ে স্মাইল করতেছে এবং খুবই ভয়ঙ্কর হাসি। তখন আমি সেকেন্ড টাইম আর তার দিকে তাকানোর সাহস করি নাই। যখন ফজরের আজান দেওয়া হয় সাথে সাথে আমি পিছনে ঘুরে দেখি যে সে আমার যে সাথে শুয়েছিল আমারই চেহারা একজন, সে ভ্যানিশ হয়ে গেছে। এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। আচ্ছা, তো এই ঘটনাটা আপনার বেসিক্যালি হয়েছিল যে আপনি আপনার নিজের মতো একজনকে দেখেছেন এবং আপনি পুরোপুরি ফিল করতে পেরেছেন যে রক্ত মাংসের একজন মানুষের মনে হচ্ছে। আমি আমার নাকে ফিল করি পেয়েছেন, তার মানে এবং এটা ভয় মানে কি বলবো, যেটা ভুল হওয়ার কোনো কারণ নেই, এবং এটা এবং আপনি স্বপ্নও দেখছিলেন না, দ্যাটস ফর শিওর। ওকে, ফাইন। আর আমি সূরা পড়ে তারপর ঘুমাই দেন, আমার কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এরকম ঘটনা আপনাদের বাড়িতে মানে অহরহই ঘটে? হ্যাঁ, আমার মার সাথে 2-3 বার ঘটছে। আমার মা ফিল করছে যে তার সাথে কেউ শুয়ে আছে, এবং তার নাকেও মানে নিঃশ্বাস ফিল করছে। কখনো বা হাই তুলে, বা দেখা যায় দরজা জানালা নক করা হয়।
এবং আপনি যেটা বললেন যে আপনাদের ওই এলাকায় এরকম সুইসাইড কেস অহরহই ঘটে। অলরাইট, আজকে হাতে আসলে সময় নেই, নাহলে আরো অনেক কিছু শোনা যেত। আমাদের শো শেষ করতে হবে। আমি তার আগে ছোট্ট করে কিছু SMS পড়ে ফেলতে চাই। কাজী অমিত আমাদের লিখেছেন, অর্ণব আমাদেরকে আবারও SMS করেছেন আমাদেরকে, এবং তিনি লিখেছেন যে হ্যাপি নাইট মেয়ার। তৃষা আমাদের SMS করেছেন আমাদেরকে, MD নাসির উদ্দিন এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে, আজাদ এছাড়াও SMS করেছেন আমাদেরকে, রাব্বি ত্রিশাল থেকে। আর আজকে যারা SMS পাঠালেন তারা অনেকে আছেন যে অনেক করে SMS পাঠিয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা একটি হলেও SMS পাঠিয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। যারা একটু SMS পাঠাননি কিন্তু আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা ভূত FM এর সাথে থাকেন বলেই ভূত FM এরকম জমজমাট হয়ে ওঠে। এবং আপনারা যেরকম গল্প পাঠাবেন, যেরকম ঘটনা আপনারা আমাদেরকে জানাবেন, ভূত FM সেই রকম ঘটনায় আপনাদের সামনে নিয়ে এসে হাজির করতে পারবে। সুতরাং আপনাদের জীবনের শ্রেষ্ঠ ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং এমন কোনো ঘটনা অবশ্যই নয় যে ঘটনাগুলো আপনার নিজেরই বিশ্বাস হয় না, বা যে ঘটনা আমার অনেকে আমাকে বলেন যে ভাইয়া কিভাবে বুঝবো যে এটা ভালো ঘটনা। আসলে এটা বোঝার খুব একটা সহজ উপায় আছে, যে আপনি যে ঘটনাটি আমাকে পাঠাচ্ছেন সেই ঘটনাটি যদি কেউ আপনাকে পড়ে শোনাতো বা আপনাকে যদি সেই ঘটনাটি কেউ বলতো, তাহলে আপনার শুনতে কেমন লাগতো। এটা হচ্ছে সবচাইতে সহজ উপায় ভালো ঘটনা বেছে বের করার। সুতরাং আমাদেরকে আপনাদের শ্রেষ্ঠ ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং সেই ঘটনা পাঠাতে যে অ্যাড্রেসটি আপনাদের লিখে নিতে হবে সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@radiofurti.fm, RADIOFOORTI.fm। এবং এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠাতে হবে, এবং জানিয়ে দিতে হবে যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। এনিওয়েজ, আজকে শো কেমন লাগলো সেটাও আমাদের SMS এখন আর সময় নেই, সুতরাং ইমেল করে জানাতে পারেন আজকে শো কেমন লাগলো, কিভাবে কি চান আপনারা ভূত FM-এ, কি হয়ে ভালো লাগে। আসলে ইট ডিপেন্ডস অন ইউ। আপনারা যখন ঘটনা পাঠাবেন আপনাদের ঘটনা যেমন হবে ভূত FM তেমন হবে। আসলে যাই হোক, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং অবশ্যই সুস্থ থেকে বাকি রাতটা সুন্দরভাবে পার করবেন। এবং যে ভয়ের ঘটনাগুলো আপনারা শুনেছেন সেই ঘটনাগুলো অবশ্যই বারবার করে মনে করার চেষ্টা করবেন না। অবশ্য মনে করলেও কোনো আপত্তি নেই, তাহলে আগামী সপ্তাহে হয়তো আমরা আরো ভালো, আরো ভয়াবহ কোনো ঘটনা পাবো। আজকের মতো এখানে শেষ করছি, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আরো একবার বলছি, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন।